আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? যাই হোক, আজকে আমরা শুরু করব। আমাদের গতকালকে আমরা 54 যুক্তফ্রন্ট নির্বাচনটা শেষ করেছিলাম, তাই না? দেখেন, আমার ক্লাসটা আমি আসলে লাইন বাই লাইন পড়ানো বা দেখা যাচ্ছে এইটাই পড়লেই 100% ক্যাডার বা এই প্রশ্নটা পড়লে 100% আসবে। আমি কিন্তু এরকম ভাবে আপনাদের সাথে আলোচনা করব না, আমি আগে থেকে বলে নিচ্ছি আমি এরকম ভাবে আলোচনা করব না। আমি পুরো বিষয়গুলো মোটামুটি ওভারভিউ করে যাওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু আপনারা অলরেডি এর ইতিহাস সম্বন্ধে জানেন। ওভারভিউ করে যাওয়ার চেষ্টা করবো, এর মধ্যে যদি নতুন কিছু আপনারা পেয়ে যান সেটা আপনারা মেমোরাইজ করে রাখতে পারবেন। আর যদি সবই পুরাতন থেকে যায় তাহলে তো গেল, জাস্ট একটু একটা রিভাইজ হয়ে গেল শেষে। আর আমি পুরো ঘটনাগুলো মানে থরলি চলে যাব, যাতে এর ভিতর থেকে যে প্রশ্ন আসুক না কেন, যে রকম টাইপের প্রশ্ন আসুক না কেন, আপনারা যাতে অ্যাটেন্ড করে আসতে পারেন এবং ভালোভাবে অ্যাটেন্ড করে আসতে পারেন, এটাই। তো আজকে আমরা পাকিস্তানের সংবিধান নিয়ে শুরু করব, ঠিক আছে? 1956 সালে পাকিস্তানের সংবিধান, খুব ইম্পর্টেন্ট এটা। মানে বাংলাদেশের প্রথম সংবিধান বলা যায় এটা, ঠিক আছে? দেখো, এখানে খুব ক্লিয়ারলি বলা আছে যে 14 এবং 15 আগস্ট যথাক্রমে পাকিস্তান ও ভারত স্বাধীন হয়, এবং 5 জুন 1947 সালে ব্রিটিশ পার্লামেন্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট ঘোষণা করে। এটা তো আমরা সবাই জানি। এই আইনের প্রথম নম্বরে বলা হয়, ভারতীয় উপমহাদেশকে বিভক্ত করে পাকিস্তান ও ভারত ইউনিয়ন নামে দুটি স্বাধীন ডোমিনিয়নের জন্ম দেওয়া হয়। এখানে কিন্তু স্বাধীন কান্ট্রি বলা হয়নি, বলা হয়েছে ডোমিনিয়ন। ডোমিনিয়ন আর কান্ট্রির মধ্যে পার্থক্যটা কি বলো তো আমাকে একটু, বলো তো। ইয়েস, সংবিধান, সংবিধান নেই। ইয়েস, নিজেদের সংবিধান নেই। যখন এই এই দুইটা ডোমিনিয়ন, ভারত এবং পাকিস্তান দুইটা ডোমিনিয়ন, তারা নিজেদের সংবিধান গঠন করে ফেলবে, তখন তারা ডোমিনিয়ন থাকবে না, তারা সভেরিং স্টেট হয়ে যাবে, ঠিক আছে? ততক্ষণ তারা ডোমিনিয়নের অধীনে থাকবে। এবং তখন তারা কিভাবে পরিচালিত হবে জানো? সংবিধান প্রণয়ন গণপরিষদের এইসব তো আমরা জানি। তখন তারা যে আহ তোমার 1935 সালে ভারত শাসন আইন, এই যে ভারত শাসন আইন মোতাবেকে তারা রাষ্ট্র পরিচালনা করবে যতদিন না তারা নিজেদের সংবিধান গঠন করে নিবে, ঠিক আছে? তা দেখা দেখা যাচ্ছে ভারত শাসন আইন মোতাবেক 1946 সালের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের দিয়ে এখন পাকিস্তান অংশের গণপরিষদের সদস্যদের 74 জন, পরবর্তীতে 79 জন উন্নীত হয়। এদের মধ্যে পূর্ব বাংলারই ছিল 44 জন এবং পশ্চিম পাকিস্তানে ছিল 35 জন। এবার তুমি বলো, এরকম যদি সংখ্যা থাকে যে পূর্ব বাংলায় 44 জন এবং পশ্চিম পাকিস্তানে 35 জন থাকে, তাহলে সংসদে যখন তোমার এই গণপরিষদে যখন তোমার সংবিধান নিয়ে আলোচনা হবে, কাদের সুবিধা দিয়ে সংবিধান বা কাদের মতবাদের প্রায়োরিটিটা থাকবে সংবিধানে, বলো তো? অবশ্যই পূর্ব বাংলার থাকবে না। আমার সাথে কি তোমরা একমত? যদি সংবিধান নিয়ে গণপরিষদে আলোচনা হয় তাহলে কাদের কথার প্রাধান্য বেশি থাকবে? অবশ্যই আমাদের পূর্ব পাকিস্তানের আহ, আহ, কথার প্রাধান্য বেশি থাকবে। শোনো, আমি লাইন বাই লাইন যাচ্ছি না, আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে যাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? দেখো, পাকিস্তানের প্রথম সাংবিধানিক পরিষদ কিভাবে হয় এগুলো জাস্ট পড়ে গেলে তুমি বুঝতে পারবা। 1947 সালের 10 আগস্ট করাচিতে যোগেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন গঠিত হয়। 14 আগস্ট অধিবেশন শেষ হয় এবং দ্বিতীয় অধিবেশন হয় করাচি দ্বিতীয় অধিবেশন গঠিত হয় 23 ফেব্রুয়ারি। সিদ্ধান্ত হয় যে গণপরিষদের ব্যবহার্য ভাষা হিসেবে ইংরেজি ও উর্দু বক্তব্য পেশ করতে হবে। এইখানে তোমার প্রথম কুমিল্লার কংগ্রেস সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের মাতৃভাষা বাংলাকে গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি ব্যবহার করার দাবি জানান। উনি মাতৃভাষার কথা বলেননি, উনি বলেছেন কি, তাহলে কাহিনীটা তোমাদের বলি, শোনো তাহলে। উনি একজন ভালো নেতা ছিলেন, খুব নামকরা নেতা ছিলেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, প্রভাবশালী নেতা। উনি গণপরিষদে উঠে দাঁড়িয়ে বললেন যে, মাননীয় স্পিকার, আই হ্যাভ সামথিং টু সে। বললেন যে আমার দেশে, আমার পাকিস্তানের মেজরিটি আমার বাংলা ভাষাভাষী। মেজরিটিটা কি? বাংলা ভাষাভাষী। সো আমি আমার অধিবেশনে বাংলায় যদি ভাষণ না দেই তাহলে আমার জনগণ বুঝবে কিভাবে যে আমি কি কথা বলতেছি, আমি
কি কথা বলতেছি, বুঝবে না কিন্তু। তখন আমার স্পিকার মোহাম্মদ আলী জিন্নাহ তখন নিজেকে গণপরিষদের স্পিকার হিসেবে নিজেকে ঘোষণা করেন। তখন বলে যে না, তা তো ঠিকই। তখন তিনি দাবি করলেন যে ইংরেজি এবং উর্দুর পাশাপাশি এই আপনার গণপরিষদের ব্যবহারের ভাষা বাংলাকেও রাখা হোক। স্পিকার বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনার কথার গুরুত্বটা তো আমরা বুঝতে পারলাম। তাহলে আপনি ইনার পক্ষে কে কে আছেন? যে একটা জিনিস দেখেন, এইখানে দেখেন পূর্ব বাংলায় ছিল 44 জন এবং পশ্চিম পাকিস্তানে ছিল 35 জন সদস্য অনলি। তাহলে কি ইনার এই কথাটা জিতে যাওয়ার কথা না? উনার এই দাবিটা উত্থাপিত হলে উনার জিতে যাওয়ার কথা না? 44 জন তো অবশ্যই বাংলার পক্ষে রায় দেবে, তাই না? বাট কি হয়েছিল জানেন? এই মানে কি মীর জাফরের বাঙালি মাত্র 13 জন ভোট দিছিল ধীরেন্দ্রনাথ দত্তের কথায়। সো মাত্র 13টা ভোট পাইছিল ধীরেন্দ্রনাথ দত্ত তার বক্তব্যে। সো বাংলা ভাষা আর হয়নি। এবার আসেন প্যারিটি বা সমতা প্রস্তাব, এখানে একটু বানানটা ভুল আছে, বানানটা আপনার বুঝে নিন। প্রস্তাব, ঠিক আছে। আপনার গোলাম মোহাম্মদ কি করছে, 54 সালে কি হয়েছে সবই তো আমরা জানি। তারপরে তিনি 54 সালে 24 অক্টোবর সংবিধান পরিষদ বাতিল করে দেন, আগের সংবিধান পরিষদ যা ছিল তা বাতিল করে দেন এবং গণপরিষদ বা সংবিধান প্রণয়ন সংকট দেখা যায়। তো তিনি 35 সালের ভারত শাসন আইন এবং 47 সালের ভারতের স্বাধীনতা আইনের কোথাও নতুন সংবিধান গঠনের বিধান ছিল না বিধায় উনি একটা ঝামেলায় পড়ে যান। এই অবস্থায় গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ কি করেন দেখেন, ফেডারেল কোর্টের উপদেশমূলক সিদ্ধান্ত কামনা করেন। তার মানে তৎকালীন সুপ্রিম কোর্টের উপদেশমূলক একটা সিদ্ধান্ত কামনা করেন। কোর্ট গভর্নর জেনারেলকে দ্বিতীয় সংবিধান পরিষদ গঠনের নির্দেশ দেন। দ্বিতীয় সংবিধান পরিষদ গঠিত হয় 1955 সালে, দেখেন। এবং এইখানে সদস্য সংখ্যা বলা হয়েছে সদস্য হবে 80 জন। সংখ্যা সাম্যের ভিত্তিতে 40 জন পূর্ব পাকিস্তান এবং 40 জন পশ্চিম পাকিস্তান থেকে পরোক্ষভাবে নির্বাচিত হবেন। এবং 31 মে 1955 সালে নির্বাচন প্রতিষ্ঠিত হয়। আপনি জানেন এই যে এটা হচ্ছে প্যারিটি চুক্তি, ঠিক আছে? প্যারিটি মানে সাম্য নীতি, সমতার প্রস্তাব। আপনাকে একটা জিনিস বলি, আমরা যে জানি না যে 55 সালের যে আপনার ক্যাবিনেটে যে এই এই কি বলে যেন আপনার হচ্ছে সংবিধান প্রণয়নের একটা গভর্নিং বডি গঠন করা হয় 80 জন নিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখান থেকে ওয়াক আউট করেন, আমরা এগুলো শুনছি না? ঘটনাটা কি জানেন? বাংলাদেশের জনসংখ্যা কত আর পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা কত? আকাশ পাতাল পার্থক্য। কিন্তু আপনার এই পাকিস্তানিরা করে কি, তারা প্যারিটি চুক্তির মাধ্যমে দুই জায়গা থেকে সমান সমান সংখ্যক প্রতিনিধি নির্বাচন করেন। শেখ মুজিবুর রহমান পার্লামেন্টে দরাজ কণ্ঠে উনি বলেন, কি বলে শোনেন, যে এইখানে নির্বাচিত প্রতিনিধি হবে জনসংখ্যার ভিত্তিতে, জনগণের রায়ের ভিত্তিতে, কোনো প্যারিটি ভিত্তিতে না বা সমতা ভিত্তিতে না। এই জন্য আমি এই সংসদ ওয়াক আউট করলাম, আমি এই সংসদ মানি না। এইভাবে উনি সংসদ থেকে বেরিয়ে আসেন। এবার দেখেন এই মারি চুক্তি জিনিসটা একটু বোঝেন। 7 জুলাই 1955 পশ্চিম পাকিস্তানের সীমান্ত প্রদেশ মারিতে পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদের প্রথম অধিবেশনের উভয় পক্ষের নেতৃবৃন্দের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনার পর সংখ্যা সাম্যতা প্যারিটি অন্তর্ভুক্ত করে একটি চুক্তি হয়, যা মারি চুক্তি নামে পরিচিত। এইটা হচ্ছে মারি চুক্তি। দেখেন এই প্যারিটি আইন মারি চুক্তি আপনারা কিন্তু কোনো বইতে পাবেন না। এর আগে কি আপনারা পাইছেন? এটা আমার কিন্তু জানা নেই, যা পাইছেন কিনা একটু বলেন তো। পাইছেন মারি চুক্তি, প্যারিটি বা সমতা প্রস্তাব? এই জিনিসগুলো কিন্তু ইউনিক। ইউনিক জিনিসটা কেন আমি বলতেছি, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ধরেন আপনি পুরোটা লিখতে পারবেন না, বাট আপনি যদি এক্সামিনারের মাথায় একটু, আপনি যদি আপনি যদি এই জিনিসগুলো এক্সামিনারের চোখের সামনে একটু তুলে ধরতে পারেন যে আমি এই সম্বন্ধে জানি, আমি প্যারিটি বা সমতা প্রস্তাব সম্বন্ধে জানি, আমি মারি চুক্তি সম্বন্ধে জানি, আপনার দরকার নেই বিস্তারিত লেখা। আপনি শুধু এই নাম দুটা উল্লেখ করে করলেই কিন্তু এক্সামিনার বুঝে যাবেন যে আপনার কোয়ালিটিটা কি। ঠিক আছে? তো এই জিনিসগুলো গেল মারি চুক্তি। তো মারি চুক্তির শর্ত সমূহ কি ছিল দেখেন, শর্তগুলো কি কি ছিল। পশ্চিম পাকিস্তানের 4টি প্রদেশকে একীভূত করে একটি ইউনিট গঠন করা হবে, অর্থাৎ 4টি নিয়ে একটি প্রদেশ।
দ্বিতীয়টা ছিল, এখন থেকে পাকিস্তানের পূর্ব পশ্চিম নামে দুটি প্রদেশ থাকবে। এই সমঝোতা চুক্তির ফলে পাকিস্তানের জন্য একটি সংবিধান রচনার দ্বার উন্মুক্ত হয় এবং 1956 সালে সংবিধান হয় এর ফসল। শেরে বাংলা এবং সরোয়ার্দী, হোসেন শহীদ সরোয়ার্দী এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই দেখেন, এই যে নির্বাচনের দাবি জানান, কে জানান? বঙ্গবন্ধু। আমি যে কথাটা বলতেছিলাম হয়ে গেল, সরি। এবং 29 ফেব্রুয়ারি পাকিস্তানের প্রথম সংবিধান গৃহীত হয়, কিন্তু এই 23 মার্চ কার্যকর হয়, কিন্তু এই সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিগনেচার করেননি। এরপরে দেখেন পাকিস্তানের সংবিধান গঠিত হয়। এবার সংবিধান বাতিলটা কি হয়? 7 অক্টোবর 1958 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন এবং সংবিধান বাতিল করেন। এই ইস্কান্দার মির্জা কিন্তু প্রচুর নারী ভোগী একজন মানুষ ছিলেন, জানেন? এই ইস্কান্দার মির্জা প্রচুর নারী ভোগী একজন মানুষ ছিলেন। তার, আচ্ছা, এই গল্প কি 2 মিনিট আপনাদের সাথে বলবো? না, এই কাহিনী আমি কয়দিন আগেই জানতে পারছি এটা ইস্কান্দার মির্জা সম্বন্ধে। শুনবেন? বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। ওকে, ইস্কান্দার মির্জা তো পাকিস্তানের জেনারেল ছিলেন, এবং পাকিস্তান আর্মির জেনারেলরা কতটা পাওয়ারফুল আপনারা তো জানেন, মাথা মোটা। তো যাই হোক, তা উনার করাচিতে করাচিতে উনার একটা বাংলো বাড়ি ছিল, যেখানে উনি প্রতি রাতে খুব সুন্দর সুন্দর মেয়েদের নিয়ে এবং দামি দামি মদ নিয়ে উনি পার্টি করতেন। ঠিক আছে? বা খুব সুন্দরী সুন্দরী নারী নিয়ে, মেয়েদের নিয়ে এবং ইয়ে নিয়েও নেচে পার্টি করতেন। এর মধ্যে হয় কি, এবং এখানে এবং উনার কিন্তু এটা মোটামুটি বলতে গেলে খুব বাজে কথা, আপুরা প্লিজ ডোন্ট মাইন্ড, উনার নিজস্ব পতিতালয় ছিল। যাই হোক, উনার নিজস্ব পতিতালয় ছিল। তো উনার ওই পার্টিতে একটা ইরানি মহিলা, ঠিক আছে, একজন ইরানি মেয়েরা কতটা সুন্দর হয় আপনারা তো জানেন। আপাতত পাকিস্তানি ড্রামা যা দেখছেন, তাতেই তো পাকিস্তানি নায়িকা দেখলে আর বাঙালি কোনো মেয়ে ভাল লাগে না, এমন একটা অবস্থা। যাই হোক, আমি খুব ফ্রাঙ্কলি বলে দিলাম, আপুরা প্লিজ ডোন্ট মাইন্ড। তো সেখানে ইরানি মেয়েরা আরো সুন্দর। তা এরকম একটা সুন্দরী একটা রমণী উনার ওই মদ পার্টিতে বা নারী মেয়েদের ওই পার্টিতে, উনি তার সভাপতি, ওইখানে উনি আসছেন। তা ইস্কান্দার মির্জার হচ্ছে ওই ওই মহিলাকে দেখে তার পুরুষত্ব জেগে ওঠে। কি জেগে ওঠে তার বলতেছি না, ভালোভাবে বললাম। উনি খুব আপ্লুত হয়ে পড়েন। সো উনি ঠিক করলেন এই মহিলাকে পটাইতে হবে, দেবী নিহাও রাজি করতে হবে। তখন উনি কি করলেন, ওই মহিলার খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নিয়ে উনি জানলেন যে ইনি হচ্ছেন ইরানের থেকে নিযুক্ত একজন জুনিয়র কনসালটেন্টের, আহ ইরানের নিযুক্ত কনসালটেন্ট না, একজন কূটনৈতিকের ওয়াইফ উনি। এবং উনি পাকিস্তানে নিযুক্ত হয়েছে, কূটনীতিক ওনার ওয়াইফকে নিয়ে আসছে। তো এবার উনি ওই মদের ওই পার্টিতে উনি ওই মেয়েকে বলতেছেন যে আপনি একজন কূটনীতিবিদের ওয়াইফ হয়ে জীবনে কি পাইছেন বলেন? আপনার এই অভাব, আপনি লাক্সারি কিছুই কি পাচ্ছেন? দেখেন, আমি পাকিস্তানের সামনে পাকিস্তানের কি হব, পাকিস্তানের প্রেসিডেন্ট হব, আপনি হবেন প্রেসিডেন্টের বউ। আপনি বলেন তো, আপনি কি ওই লাইফ চান না? আপনি একজন প্রেসিডেন্টের ওয়াইফ হয়ে আপনি সেই টাইপের একটা জীবন চান আপনি? এবার মেয়েরা তো, প্লিজ আপুরা ডোন্ট মাইন্ড, মেয়েরা তো একে তো মদ্যপ অবস্থায় আছে সেই মহিলা, তারপরে এইসব লোভ পেয়ে সে বলছে যে না, আমি প্রেসিডেন্টের ওয়াইফের স্ট্যাটাস চাই। সো আমি হচ্ছে তাকে ডিভোর্স দিয়ে দেব। সে মহিলা উইদিন আ শর্ট টাইম সে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে ইস্কান্দার মির্জাকে বিয়ে করে। বিয়ে করার পরে ইস্কান্দার মির্জা তখন আইয়ুব খানকে বলে, মিস্টার জেনারেল আইয়ুব, ডু ইউ সাপোর্ট মি? অফকোর্স। তখন আইয়ুব খান বলে যে অফকোর্স স্যার, দেন মেক আ কু অ্যান্ড ডিস্ট্রয় দ্য পাকিস্তান গভর্নমেন্ট রাইট নাও অ্যান্ড মেক মি দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। জেনারেল আইয়ুব খান তাই করে। আর উনি তো মোটামুটি নতুন বউ নিয়ে এসে, যতই সে আগের লোকের বউ হোক না কেন, নতুন বউ নিয়ে খুব আনন্দের দিন কাটাচ্ছে। এবার আইয়ুব খান তো দেখলেন যে ভাই, এরে কেন আমি প্রেসিডেন্ট বানাবো, প্রেসিডেন্ট আমি নিজেও হব। ইস্কান্দার মির্জাকে অল্প কিছুদিনের জন্য প্রেসিডেন্ট বানায় তিনি কি করলেন, তাকে জোর জোর জবরদস্তি করে তার চরিত্রের বিষয়টা টেনে এনে একটা কু করে ইস্কান্দার মির্জাকে তার নতুন ওয়াইফ সহ একবারে পাঠাই দেন কোথায়, লন্ডনে পাঠাই দেন, এবং ওইখানে তার
মানে হচ্ছে বলতে গেলে সে পলিটিক্যাল অ্যাসাইলামে থাকা লাগে লন্ডনে। তো এই হচ্ছে ইস্কান্দার মির্জার কাহিনী, এবং আইয়ুব খান তখন ক্ষমতা দখল করে ফেলে। এই দেখেন এইখানে সব সেই কাহিনী আছে। ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করে এবং আইন প্রশাসক হিসেবে নিয়োগ করে আইয়ুব খানকে। আইয়ুব খান পরবর্তীতে ইস্কান্দার মির্জাকে অপসারণ করে নিজেই প্রেসিডেন্ট ঘোষণা করেন। কথা মিলছে? প্রেসিডেন্ট ঘোষণা করে আইয়ুব খান হচ্ছে মানুষকে আই ওয়াশ দেন। আইয়ুব খান কি করে? এক্স্যাক্টলি, একটা নারী চাইলে আপনাকে লাইফের সর্বোচ্চ স্তরেও নিয়ে যেতে পারে, আবার আপনাকে পদতলে পিষ্ট করেও মেরে ফেলতে পারে। মেয়েরা সব পারে। তো আইয়ুব খানের সামরিক শাসনের নামে গঠন করে, এবং সে মৌলিক গণতন্ত্রের নামে আছে বাংলা আপনার পাকিস্তানিদের সাথে একটা মৌলিক প্রতারণা করে সে। এই আচ্ছা, মৌলিক গণতন্ত্রটা জিনিসটা কি আপনারা বুঝেন? যাই হোক, মৌলিক গণতন্ত্র জিনিসটা দেখেন। জেনারেল আইয়ুব এত প্রতিষ্ঠায় পাকিস্তানের শাসন গঠনের রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন করেন। আইয়ুব খান ক্ষমতা দখল করে পাকিস্তানে একটি নতুন ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং মৌলিক গণতন্ত্র ব্যবস্থা নামে দেশে নতুন ধরনের স্থানীয় স্বায়ত্তশাসন প্রবর্তন করেন। মৌলিক গণতন্ত্র বলতে 1959 সালের মৌলিক গণতন্ত্র আদেশ বলে সৃষ্ট 4টি স্তর বিশিষ্ট স্থানীয় স্বায়ত্তশাসনকে বোঝায়। মৌলিক গণতন্ত্রের ব্যবহারের উদ্দেশ্য ছিল জনগণের ইচ্ছাকে সরকারের কাছাকাছি এবং সরকারি কর্মকর্তাদেরকে জনগণের কাছাকাছি এনে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের ব্যবস্থা করা। তো এই নামে সে হচ্ছে মোটামুটি একটা প্রতারণা করে। দেখেন তার এইখানে মোটামুটি আপনারা সব পড়ে নিতে পারবেন, এখানে পড়ার লাইন বাই লাইন পড়ার কিছু নেই। প্রবর্তনের উদ্দেশ্য হচ্ছে এইগুলা দেখলে বুঝতে পারতেছেন। এই সরকারি সমন্বয় এইসব বুংচুং দিয়ে মোটামুটি সে আছে আজীবন ক্ষমতায় থাকার একটা ধান্দা করছিল। স্তর বিন্যাস গুলো দেখেন, এইগুলো নতুন ভাবে পড়ানোর কিছু নেই। মৌলিক গণতন্ত্রের আদেশ দ্বারা 4 স্তর বিশিষ্ট পিরামিড ভিত্তিক স্থানের স্বায়ত্তশাসন চালু করা হয়। নিচের দিক থেকে এই স্তরগুলি ছিল: ইউনিয়ন কাউন্সিল গ্রাম এলাকায় বা টাউন ও ইউনিয়ন কমিটি শহর এলাকায়, থানা কাউন্সিল পূর্ব পাকিস্তানে বা তহসিল কাউন্সিল পশ্চিম পাকিস্তানে, যে অঞ্চলে যাব বলা হয়। এরপরে আসে জেলা কাউন্সিল এবং ফাইনালি আসে বিভাগীয় কাউন্সিল। এছাড়া পঞ্চম স্তর হিসাবে সর্বোচ্চ স্তর হিসেবে পূর্ব পশ্চিম পাকিস্তানের 2টি প্রাদেশিক উপদেষ্টা কাউন্সিল গঠিত হয়, যদিও তা 1962 সালে বিলুপ্ত করা হয়। দেখেন এগুলো সব রেফারেন্সও দিয়ে দেওয়া আছে এখানে, রেফারেন্স কই পাইছি। যাই হোক, এই গেল আপনার মৌলিক গণতন্ত্র। এ নিয়ে বঙ্গবন্ধু অনেক তৎপর ছিলেন, এটা নিয়ে অনেক ঝামেলাও হয়েছে। যাই হোক, ওইগুলো আপনারা মোটামুটি জানেন সব। শিক্ষা আন্দোলন 1958 সালে আইয়ুব খান যখন ক্ষমতা দখল করেন, তখন তিনি একটা শিক্ষা কমিশন গঠন করেন। শরীফ শিক্ষা কমিশন তার নাম। এবং সেখানে কে কে ছিলেন আপনি একটু দেখাই। 4জন সদস্য নিয়োগ করা হয়। এই পূর্ব পাকিস্তানের সদস্যগণ ছিলেন: ডক্টর মমতাজউদ্দিন আহমেদ, উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়; আব্দুল হক, প্রেসিডেন্ট ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড; অধ্যাপক আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়; এবং ডক্টর রশিদ, অধ্যক্ষ, ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ, অর্থাৎ যেটা এখন বুয়েট। ইনারা 4জন পূর্ব পাকিস্তানের ছিল। না, এই 11 জন তো ছিল। পশ্চিম পাকিস্তানের 6 জন ছিল, পূর্ব পাকিস্তানের 4 জন ছিল। আর আপনার শরীফ তো নিজে ছিলেনই, এস এম শরীফ নিজে তো ছিলেনই। টোটাল 11 জন হলো না শান্ত সাহেব? মিলছে? তা পূর্ব পাকিস্তানের এই কজন ছিল। এছাড়া ব্রিটেন এবং আমেরিকা থেকে 2জন উপদেষ্টা নিয়োগ করা হয়। এতে 1959 সালে 26 আগস্ট অন্তর্বর্তীকালীন প্রতিবেদন হিসেবে এই কমিশনের সুপারিশ প্রেসিডেন্টের কাছে দেওয়া হয়, যা গ্রন্থাগারে মুদ্রিত হয়ে প্রকাশ করেন 1962 সালে। এই কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ কি ছিল? শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজির বিরাট প্রয়োজনীয়তা, তাই ষষ্ঠ শ্রেণী হতে ডিগ্রি পর্যন্ত ইংরেজি বাধ্যতামূলক। ভেরি ফাইন, মেনে নিলাম। জনগণের ভাষা, এই সুপারিশে আবার উর্দু কেসে চাপাই দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল, নিজেরাই পড়তে পারবেন। এবং একটা অভিন্ন মানে বর্ণ 2 পাকিস্তানে চালু করতে চাইছিল, এবং সেই বর্ণটা ছিল আরবি বর্ণ। আরবি বর্ণে লিখতে হবে, এটা তারা চালু করতে চাইছিল। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই জিনিসটা দেখেন, পড়েন এটা। শরীফ শিক্ষা কমিশনের রিপোর্টে শিক্ষাকে একটি বিনিয়োগ তথা লাভ লোকসানের ব্যবসা হিসেবে দেখানো হয়। বলা হয়, শিক্ষা এমন কোনো জিনিস নয় যা বিনামূল্যে পাওয়া যেতে পারে। অবৈতনিক শিক্ষা ধারণাকে অবাস্তব কল্পনা করা হয়। অবৈতনিক শিক্ষা বাতিল করা হয়। ডিগ্রি কোর্স 2 বছরের জায়গায় 3 বছর করা হয়, ভেরি ফাইন। কিন্তু অবৈতনিক শিক্ষা বাতিল করা এবং আপনার হচ্ছে শিক্ষার জন্য টাকা নেওয়া, মানে ফ্রি শিক্ষাটা বাদ দেওয়া, এটাই ছিল মেন কারণ। আর হচ্ছে আবার জোর করেছে বাংলা উর্দুকে চাপাই দেওয়া। তো এটা নিয়ে প্রচুর আন্দোলন হয়। কি কি আন্দোলন হয় বিস্তারিত পড়লে আপনারা বুঝে যাবেন।
মানে মেন ফ্যাক্টটা তো বুঝতে পারছেন যে কি নিয়ে আন্দোলনটা হয়েছিল, এবং এখানে কজন মারাও যায়। এসব সুন্দরভাবে এখানে দেখেন যারা যারা নেতা ছিল এগুলো সব বিস্তারিত এখানে লেখা আছে। এখানে হত্যাকাণ্ড হয়, কয়েকজন মারা যায়। এই মোটামুটি এরপরে আপনার শিক্ষা আন্দোলনটা মানে সে শরিক শিক্ষা কমিশনের রিপোর্টটা বাতিল করে দেওয়া হয়, এবং আপনার শিক্ষা আন্দোলনের ছাত্ররা জিতে যায়। মজার কথা কি জানেন, এতে তারা আর একটা লাভবান হয়েছে কি, একটা উদ্ভট সিদ্ধান্তের মাধ্যমে বলা হয় 63 সালের জন্য যে সকল ছাত্র স্নাতক পরীক্ষার ফর্ম পূরণ করেছিল পরীক্ষা না নিয়েই তাদের সকলকে পাশ করে দিয়ে ডিগ্রি প্রদান করার ঘোষণা করা হয়। এরকম কে না চায় ভাই বলেন তো? কোনটা কেন হয়েছিল ভাই? আতিয়া না আফিয়া, যাই হোক আতিয়া, কোনটার কথা বলতেছেন আপু বলেন তো? 10 BCS এর আগ পর্যন্ত তো এমনই ছিল, যতগুলো পোস্ট থাকতো ততগুলো অ্যাপ্লিকেন্টও পাওয়া যেত না। এর নতুন ভাবে শিক্ষা নীতিটাকে ঢালাওভাবে সাজানোর জন্য আইয়ুব খান এই কাজটা করছিল। শিক্ষানীতিটাকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য, কেন আমরা যে 2022 সালের নতুন কারিকুলাম, 2024 সালের নতুন কারিকুলাম দেখতেছি না, এগুলো শিক্ষানীতি প্রেরণ করে না? তো এরকম একটা শিক্ষানীতি গঠন করার চেষ্টা করছিল। তো এই আপনার শিক্ষা আন্দোলন, আপনি একটা জিনিস বলেন, এখন আপনাকে যদি শিক্ষা আন্দোলনে আমরা আমাদের কি কি লাভ হয়েছে, বা আমরা কি কি ইয়ে পাইছি, যে এটা আমাদের কিভাবে প্রভাবিত করছে মুক্তিযুদ্ধের সময়, ওই একই গড়বাঁধা উত্তর দিবেন যে এটা আমাদের হচ্ছে একাগ্রতা প্রকাশ পায়, জীবন দিতে সাহস পাইছি আমরা আন্দোলনের মাধ্যমে, এই পাইছি তা পাইছি, ভুগে যুগে এক গাদা জিনিস ঢুকাই দেবেন। ভাই এইটার উদ্দেশ্য কি ছিল জানেন? এটার মেন উদ্দেশ্য ছিল, আমাদের পূর্ব বাংলার কিন্তু ম্যাক্সিমাম মানুষ গরিব ছিল, আর এই শিক্ষানীতির মাধ্যমে গরিব মানুষরা শিক্ষা থেকে বঞ্চিত হবে, শিক্ষাটা হতে হবে ধনীদের জন্য। তো যেহেতু পূর্ব বাংলার ম্যাক্সিমাম মানুষ গরিব, তো পূর্ব বাংলাটা কিন্তু অবশ্যই অশিক্ষিত থেকে যাবে, আর একটা জাতি যদি অশিক্ষিত থেকে যায় তাহলে কিন্তু সেই জাতি আর কখনো উন্নতি করতে পারে না, মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না, সরকারি চাকরি পায় না, ভালো ডিগ্রি পায় না, আর জীবনযাত্রার মান উন্নয়ন হয় না। সো আইয়ুব খান চাইছিল আমাদের দমাই ফেলতে। এটাই মোটামুটি এর একটা আপনার পরোক্ষ ইয়া ছিল আর কি, মানে হচ্ছে যে এদের টার্গেট ছিল। যাই হোক, এই পর্যন্ত তো ক্লিয়ার আপনাদের। আমি তাহলে নেক্সট পিডিএফ এ গেলাম, যাব নেক্সট পিডিএফ এ। ওকে, এবার আসেন ঐতিহাসিক 6 দফা। আপনার এই 6 দফার জন্য আগে আপনার এই 6 দফার ভূমিটা বুঝতে হবে। রাজনৈতিক পটভূমিতে দেখেন বলা আছে লাহোর প্রস্তাবে শেরে বাংলা হচ্ছে দুইটা আলাদা যুক্তরাষ্ট্র গঠন করার কথা বলেছিল, যেটা 46 সালে মোহাম্মদ আলী জিন্নাহ সেটা বাতিল করে দেন। এরপরে আপনার 54 সালের প্রাদেশিক নির্বাচনে আমাদের সরকার গঠন করেও রাখতে দেয়নি, বা আপনার 92 ক ধারায় যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করা হয়। এই জিনিসটা উল্লেখ করতে পারলে ব্যাপক ভালো হয় আপনাদের। 92 ক ধারায় যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করা হয়, ঠিক আছে। 56 সালে পাকিস্তান প্রথম সংবিধান প্রণীত হলে সেখানে পূর্ব বাংলাকে রাজনৈতিক অধিকার দেওয়া হয়নি। 58 সালে 7 অক্টোবর জেনারেল ইস্কান্দার মির্জা সামরিক শাসন মার্শাল ল জারি করেন এবং আইয়ুব খান সামরিক শাসন জারি করেন। 60 সাল এবং 65 সালের নির্বাচনের নামে প্রহসন করেন। আচ্ছা, 60 সালের নির্বাচনটা তো প্রহসন হবেই, আইয়ুব খান হ্যাঁ না ভোটে মোটামুটি জিতে গেছে। 65 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের খুব মানে দূরদর্শী একটা কাজ করছিল। এই কাহিনীটা কি জানেন আপনারা? বলবো। 65 সালের নির্বাচনে জেনারেল আইয়ুব খান তো অবশ্যই দাঁড়াবেন, ঠিক আছে। ও, জেনারেল আইয়ুব খান তো আর একটা অকাজ করেন, সে নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করে দেন, ঠিক আছে। ফিল্ড মার্শাল মানে সে খুব বিরাট বড় পোস্ট। এটা খুব প্রহসনের একটা বিষয় পাকিস্তানের জন্য, যে 65 নির্বাচনে আইয়ুব খানের বিপক্ষে তো আপনার হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো কোনো একটা কাউকে দাঁড় করাবে। ওটা ভারত শাসন আইনের ধারা 92 ক, খ না ক। তো কাকে দাঁড় করাবে? শেখ মুজিবুর রহমান বললেন আমি ফাতেমা জিন্নাহকে সাপোর্ট দিব। সে কিন্তু নিজে দাঁড়ানোর কথা বলেনি, সে বলছে যে আমি ফাতেমা জিন্নাহকে সাপোর্ট দিব, কারণ ফাতেমা জিন্নাহকে মোহাম্মদ আলী জিন্নাহর বোন। শেখ মুজিবুর রহমান কথাটা বলেছেন যে ফাতেমা জিন্নাহকে আমি অনেক আগে থেকে চিনি, তিনি একজন পেশায় ডাক্তার, এবং আমি যতদূর তাকে দেখেছি সে মানুষের কখনো কোনো ক্ষতি করেননি, বরং সে সারা জীবন মানুষের উপকার করে গেছে। তো এই মানুষকে যদি আমি নির্বাচিত করতে পারি তাহলে পাকিস্তানের কল্যাণ হবে। ফাতেমা জিন্নাহকে উনি সাপোর্ট করে পুরো পূর্ব বা পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে উনি নিজে ক্যাম্পেইন করেন। ফাতেমা জিন্নাহর পপুলারিটি হয়, বাট
এর মধ্যে শেখ মুজিবুর রহমান যে পরিমাণ তৎপর ছিলেন, উনি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলায়ে ব্যাপক একটা পাবলিক ফিগার হয়ে যান 65 সালের নির্বাচনের টাইমে। দূরদর্শিতাটা দেখছেন, একজনের পিঠের উপর ভর করে আমি নিজের রাইফেল চালাই নিলাম। ফাতেমা জিন্নাহর ক্যাম্পেইনের নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের পপুলারিটিটা কিন্তু ব্যাপক আকারে ইয়ে করলেন, মানে সে ছাড়াই দিলেন দুই পাকিস্তান মিলাই। বিষয়টা বুঝতে পারছেন? সো নির্বাচনটা হলো, আইয়ুব খান তো ব্যাপক কারচুপি করছেন। কারচুপি করার পরেও খুব মিনিমাম ব্যবধানে ফাতেমা জিন্নাহ আইয়ুব খান থেকে হেরে যান। এত কারচুপির পরেও খুব অল্প পরিমাণ ভোটে এবং সিটের কারণে, অল্প পরিমাণ সিটের কারণে ফাতেমা জিন্নাহ হেরে যায়। আইয়ুব খান আবার সরকার গঠন করে। সরকার গঠন করেই আইয়ুব খান করে বসে ভারত আক্রমণ, 65 পাক ভারত যুদ্ধ। এতে তো মোটামুটি আপনার লাহোরে তো আহ, ব্যাপক আকারে মানে সে হামলা চালায় ভারত। চালাইলে তো মোটামুটি পাকিস্তানের ওইখানে যারা আছে দায়িত্বরত কর্মকর্তা ছিল, আর্মিরা ছিল, তারা তো পিছু উঠতে থাকে, ব্যাপক আকারে মারা যেতে থাকে। বাট লাহোর সেভ করছে কারা? লাহোর সেভ করছে ইস্ট পাকিস্তান রেজিমেন্টের, বা আমরা যেটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, পরে তো যেটা ইস্ট বেঙ্গল হলো, এই ইস্ট পাকিস্তান রেজিমেন্টের আপনার সেনা সদস্যরা, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যরা। তার মধ্যে কে কে ছিল আপনার? ক্যাপ্টেন জহির, ক্যাপ্টেন জিয়া, ক্যাপ্টেন আপনার খালেদ মোশাররফ, ক্যাপ্টেন আপনার হচ্ছে যে আহ, তাহের। তখন ইনারা সব ক্যাপ্টেন ছিলেন, ইনারা ছিলেন এগুলো লিডে। এরা যুদ্ধ করে আপনার এই ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, এরা ভারতকে প্রতিহত করে। এবং আপনারা অবাক হয়ে যাবেন, এরা হচ্ছে খালি হাতে যুদ্ধ করছে, মানে জাস্ট রাইফেল নিয়ে যুদ্ধ করছে, আর ভারত অ্যাটাক করছে ট্যাঙ্ক নিয়ে। এরা জাস্ট এই খালি জাস্ট রাইফেল নিয়ে যুদ্ধ করে ট্যাঙ্কের মতন শক্তিশালী জিনিস 6টা ধ্বংস করে ফেলাই দেয় ভারতের, 6টা ধ্বংস করে ফেলাই দেয়। তখন পাকিস্তানিদের তো একটা ব্যাপক ধারণা ছিল যে ইয়ে ইস্ট পাকিস্তান ইয়ে আব্দুল কা জাত হে, মানে এরা হচ্ছে শ্রমিক শ্রেণী, এরা হচ্ছে অর্ডার শুনবে শুধু, এরা যুদ্ধ টুদ্ধ করতে পারে না, এদের দিয়ে কিছু হবে না, এ বাদ দাও। ওরা যুদ্ধকে খুব ভয় পায়। বাট এই যুদ্ধের পরে, 65 সালে লাহোরের এই যুদ্ধের পরে পশ্চিম পাকিস্তানিদের তো টনক নড়লো যে না, এরা তো যুদ্ধ করা শিখে গেছে। তো এদের তখন এরপর থেকে আরো বেশি পরিমাণে আর্মিতে পূর্ব পাকিস্তানের অফিসার এবং সৈনিক নেওয়া কমাই দিল। একেবারে না নিলেই না, যা নিত সব হচ্ছে বাবুর্চি, অর্ডারলি, ব্যাগম্যান, ড্রাইভার, এই টাইপের অফিসার নিত, এই টাইপের কর্মচারী নিত। অফিসার র্যাঙ্কে কিন্তু আর তার পরবর্তীতে খুব তেমন কোনো অফিসার নেয়নি 65 যুদ্ধের পরে। কারণ এরা বুঝে গেছে যে পূর্ব পাকিস্তানিরা যুদ্ধ করা শিখে গেছে। জায়গাটা বুঝছেন? তো রাজনৈতিক পটভূমি এগুলো, যে এইসব প্রহসনের জন্য আপনার আমাদের তো মোটামুটি সকল দিক দিয়ে মানবাধিকার বা আমাদের যে স্বাধীনতার জায়গায় এগুলো সব খর্ব হচ্ছে। তো 6 দফার পটভূমির অন্যতম একটা ছিল রাজনৈতিক পটভূমি, এরপরে প্রশাসনিক পটভূমি। দেখেন, আইয়ুব আমলে 62 জন মন্ত্রীর মধ্যে মাত্র 22 জন ছিল বাঙালি, যেখানে বাঙালিদের সংখ্যাগরিষ্ঠতা সব থেকে বেশি, কিন্তু 62 জনের মধ্যে মাত্র 22 জন ছিল বাঙালি মন্ত্রী। এই 22 জনের মধ্যে কেউ কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পায়নি। সেগুলো আমাদের মধ্যে শেষন না, সরকারি কর্মকর্তা কর্মচারী, সে প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত। তারপর সামরিক বাহিনীতে আপনার হচ্ছে বৈষম্য, এইসব জিনিস তো আছেই। তো এগুলো হচ্ছে প্রশাসনিক পটভূমি। এইখান থেকে রক্ষা করার জন্য অর্থনৈতিক পটভূমিতে দেখেন, 1960 সাল পর্যন্ত 60% বৈদেশিক আয় আসে পূর্ব পাকিস্তান থেকে, কিন্তু ব্যয় হয় প্রায় সবই পশ্চিম পাকিস্তানের উন্নয়নে। আপনি দেখেন 1964-65 সালের একটা ডেটা দেখা গেছে যে পূর্ব পাকিস্তানের মাত্র, মানে আমাদের বাংলাদেশের মাত্র 970 কোটি টাকা ব্যয় করা হয়েছে উন্নয়নের খাতে, সেখানে পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হয়েছে 2150 কোটি টাকা। ডিফারেন্সটা প্রায় অর্ধেকেরও কম, ডিফারেন্সটা অর্ধেকেরও কম। সো আপনার বৈষম্য তো দেখতে পারতেছেন। সো অর্থনৈতিক পটভূমি এটা ছিল। সামরিক পটভূমি তো বললামই আপনাদের। তো এইগুলো মোটামুটি আপনাদের পটভূমি ছিল। এরপরে 6 দফা প্রণয়ন এবং উত্থাপনের প্রক্রিয়া, ভাই এটা তো নতুন ভাবে আপনাদের বলার কিছু নেই। তো ভারত পাকিস্তান যুদ্ধ যখন 17 দিন চললো, তারপরে তো অ্যালেক্সি
কোসিগিন, উনার মধ্যস্থতায় তো সিজ ফায়ার হলো এবং উজবেকিস্তানের রাজধানী তাশকন্দে পাকিস্তান ভারত শীর্ষ বৈঠক হয় এবং আপনার এই যুদ্ধটা সমাপ্ত হয়। বাট এই আইয়ুব খানের দলের বিরোধী যে দলগুলো ছিল পুরো পাকিস্তান মিলাই, তারা বলেছিল যে এই তাশকন্দ চুক্তির মাধ্যমে আইয়ুব খান পাকিস্তানকে ভারতের কাছে বিক্রি করে দিল। সো তারা একটা এই বিরোধী দলরা একটা আহ সম্মেলন ডাকলো কোথায়, লাহোরে। সেই সম্মেলনে শেখ মুজিবুর রহমান আপনার হচ্ছে 6 দফা উত্থাপন করতে চাই, কিন্তু তাকে উত্থাপন করতে দেয়া হয় না। এসব কাহিনী আপনারা খুব ভালো করে জানেন। দেখেন মানিক মিয়া, তোফাজ্জল হোসেন মানিক মিয়া, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া কি বলেন, মুজিব মিয়া যদি যেতে হয় আপনি যান, আর আপনার মনে এতকাল যে কথাগুলো জমা হয়েছিল সেগুলো লিখে নিয়ে যান, ওরা শুনুক আর না শুনুক, এতে কাজ হবে। অতঃপর শেখ মুজিবুর রহমান সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন, যে এটা তো উপস্থাপন করবেন। দেখেন কারা কারা কি করছে এগুলো এখানে সব লেখা আছে, এখানে সব মোটামুটি লেখা আছে, আপনারা একটু দেখে নেন, আমি আর পড়তেছি না, আপনার এইসব বোঝানোর কিছু নেই এখানে আসলে। এরপরে আসলো 6 দফা। 6 দফা তো আমরা জানি, প্রথম প্রস্তাবটা হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্র পদ্ধতিতে কি ছিল, দেশের শাসনতান্ত্রিক কাঠামো এমন পাকিস্তান, এবং তার ভিত্তি হবে লাহোর প্রস্তাব, সরকার হবে পার্লামেন্টারি পদ্ধতি, সার্বজনীন ভোটে নির্বাচিত, পার্লামেন্ট হবে সার্বভৌম। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেবলমাত্র দুটি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে, যথা দেশ রক্ষা এবং বৈদেশিক নীতি। অবশিষ্ট সকল বিষয়ে রাষ্ট্রগুলো ক্ষমতা থাকবে নিরঙ্কুশ। মুদ্রানীতি নিয়ে দেখেন কতগুলো ইয়া ছিল। সমগ্র দেশের জন্য দুটি পৃথক অথচ অবাধ বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকতে হবে। যদি এটা না হয় তাহলে সমগ্র দেশের জন্য কেবল একটি মুদ্রা চালু থাকতে হবে। তবে সেক্ষেত্রে শাসনতন্ত্র ব্যবস্থা থাকতে হবে যে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে অর্থ পাচার বন্ধ করতে হবে, এবং এক্ষেত্রে পূর্ব পাকিস্তানে পৃথক ব্যাংকিং রিজার্ভ ব্যবস্থা করতে হবে, এবং পূর্ব পাকিস্তানের জন্য আর্থিক এবং অর্থনৈতিক নীতি প্রবর্তন করতে হবে। মানে রাজস্ব, কর, শুল্ক এগুলো সব মোটামুটি থাকবে হচ্ছে আপনার প্রাদেশিক সরকারের কাছে, এবং তার একটা নির্দিষ্ট অংশ দিবে তারা কেন্দ্রীয় সরকারকে। তারপর বৈদেশিক বাণিজ্য ক্ষমতা, এটা তো জানেন পৃথক থাকবে, তাদের সে বাণিজ্য পৃথক ভাবে করবে, আয় ব্যয় পৃথক ভাবে হবে, কিন্তু এর একটা অংশ রাষ্ট্র পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের সব ছিল, জনগণের সাপোর্ট ছিল, সব ছিল, ছিল না শুধু একটা জিনিস, তার নিজস্ব মিলিটারি ফোর্স। এটাও কিন্তু এখানে তিনি বলেছেন। আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলোকে স্বীয় কর্তৃত্বাধীন আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে। এই ছিল 6 দফা। এটা নতুন ভাবে বলার কিছু নেই, বাট আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা 6 দফা জিনিসটা অবশ্যই লাইন বাই লাইন মুখস্থ রাখবার চেষ্টা করবেন, ঠিক আছে? এই 6 দফা যদি আসে, আপনি যদি হুবহু লিখে দিতে পারেন যে এরকম ভাবে গুছিয়ে, আপনি মনে করবেন কংক্রিট নাম্বার পাবেন। 6 দফা তো এবারে শেখ মুজিবুর রহমান দিয়েই দিলেন, বই বের করলেন, বাঙালি জাতির মুক্তির সনদ, এইসব এইসব অনেক প্রসেস আছে এখানে, তো আপনি নিজেরাই বুঝতে পারবেন, পড়লেই বুঝতে পারবেন। এগুলো পড়ে আমি আর লেন্দি করতে চাচ্ছি না। 6 দফার সমালোচনা বা প্রতিক্রিয়া, এখন সরকার কি বলছিল, লাহোরে, লাহোরে 6 দফা উত্থাপিত হওয়ার পরদিনই পাকিস্তান পত্রপত্রিকা শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেওয়া হয়। আহ এবং 14 ফেব্রুয়ারি 1966 সালে করাচিতে পূর্ব পাকিস্তানের আইন এবং সংসদীয় মন্ত্রী আব্দুল্লাহ চৌধুরী 6 দফাকে রাষ্ট্রদ্রোহী তৎপরতা বলে আখ্যায়িত দেন। কত বড় অ্যালিগেশন দেখেন। এভাবে প্রেসিডেন্ট আইয়ুব খান 6 দফাকে হিন্দু আধিপত্যধীন যুক্ত বাংলা গঠনের ষড়যন্ত্র বলেন, মানে কলকাতা এবং বাংলা মিলে যুক্ত বাংলা গঠন হবে এবং সেটা ভারতের আন্ডারে চলে যাবে, এই জিনিসটা বলা হয়। এবং আইয়ুব খান একটা অধিবেশনে বলেন, দেশের অখণ্ডতা বিরোধী কোনো প্রচেষ্টা সরকার সহ্য করবে না, প্রয়োজন হলে অস্ত্রের মুখে তার জবাব দেওয়া হবে। মানে কিন্তু মানে গুলি করে মারার হুমকি দিল। আচ্ছা, আপনারা কি বোর হচ্ছেন নাকি বলেন তো? আমি কি বেশি বোরিং ক্লাস করে ফেলতেছি? খুব বেশি বোরিং হয়ে যাচ্ছে নাকি? ফিডব্যাক দিবেন যদি বেশি বোর লেগে যায়, কারণ এই জিনিসটা খুব বোরিং একটা জিনিস, ঠিক আছে? আপনারা সবই জানেন কিন্তু তারপরে বোরিং একটা জিনিস। তো যদি বোর লাগে আমাকে কিন্তু বলবেন। ওকে, তাহলে আমি এভাবে আগাইতে থাকি। আজকে 70-এর নির্বাচন পর্যন্ত যাবো ইনশাল্লাহ, নির্বাচন শেষ করার টার্গেট আমার। দ্বিতীয়ত,
পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া, মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে ঘোষণা করা হয় 6 দফা পাকিস্তানকে বিভক্ত করা ছাড়া আর কিছুই নয়। কাউন্সিলে মুসলিম লীগ একে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার দাবি হিসেবে চিহ্নিত করেন। জামায়াতে ইসলামী 6 দফাকে বিচ্ছিন্নতার লক্ষ্যে পরিচালিত দাবি আখ্যা দেন। ধর্মভিত্তিক দলগুলো মন্তব্য করেন 6 দফা ইসলাম ধর্মের অস্তিত্ব বিপন্ন করবে। ভুট্টো সাহেব কি বললেন? একে দেশ বিভাগের ফর্মুলা আখ্যা দিয়ে এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। কথা কিন্তু খারাপ বলেননি ভুট্টো সাহেব। আপনি যতই বলেন যে তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা, আপনি বলেন তো ভুট্টো সাহেব কি মিথ্যা কথা বলছে? শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের তো এই 6 দফার মূল দফা তো ছিল একটাই, স্বাধীন বাংলাদেশ। কারণ আমি গতকাল তো আপনাদের বলেছি যে আমাদের জাতির পিতা বলেছেন কি, যে আমি জানি তারা 6 দফা মানবে না এবং আমিও 6 দফা থেকে সরব না। তো এর ফলাফল হবে একটি স্বাধীন বাংলাদেশ। আমার দফা একটাই, সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ। এই একটা দফা পাওয়ার জন্য আমি 6 দফা নামক একটি সাক্ষ্য তোমাদের দিলাম। ঠিক আছে? ভুট্টো সাহেব কিন্তু এখানে মিথ্যা কথা বলেননি। কারণ পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি ছিল? মানে ভাসানী তো মোটামুটি এর বিরোধিতা করা শুরু করলেন, এটা সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র বললেন। তারপরে আওয়ামী লীগের অভ্যন্তরে একটি অংশ কর্মসূচির বিপক্ষে যায়, কারণ মৌলানা আব্দুর রশিদ তর্ক বগিসের মতন একজন মানে সে বড় নেতার বিরুদ্ধে যে আলাদা আওয়ামী লীগ গঠন করেন। বাট এত কিছুর মধ্যেও সরকারের আক্রমণাত্মক কথাবার্তার মাধ্যমে শেখ মুজিবুর রহমান 6 দফার পক্ষে জনমত বাড়তেই থাকে এবং এর পিছনে অন্যতম কাজ করছে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার দৈনিক ইত্তেফাক। তিনি প্রচুর জনমত গঠন করেন। এইখানে দেখেন 4 জানুয়ারি 1966 ডাকসুর এবং 3 ছাত্র সংগঠনের ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই পরিষদের 11 দফা কর্মসূচি ঘোষণা করে। 11 দফার মধ্যে আওয়ামী লীগের 6 দফা এবং ছাত্রদের 5 দফা থাকে। এভাবে ছাত্ররা 6 দফা আন্দোলনকে বেগবান করে তোলে। ছাত্ররা লাগলে কি মানা আর আটকায়? এর মধ্যে শেখ মুজিবুর রহমানকে আপনার কি যেন, কি আইন যেন, এটা পড়লে বুঝতে পারেন, দেশ রক্ষা আইনে শেখ মুজিবুর রহমানকে জেলে দেওয়া হয়। উনি বছরের পর বছর জেলে থাকেন। কারাগারে রোজ নামচা পড়তে যে পড়ছিলাম এগুলো। আমেনা বেগম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে প্রায় একাই দলকে নেতৃত্ব দেন শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে। আচ্ছা, এগুলো গেল। এখানে তো মোটামুটি 6 দফা মোটামুটি এইগুলাই। এখন 6 দফার কি কি আছে দেখেন, এগুলো একটু পড়তে হবে আমাদের। 6 দফার দাবিগুলো তো বললামই। 6 দফার গুরুত্ব দেখেন। বাঙালির বাঁচার দাবি, জাতীয়তাবাদকে বিকশিত করা, ভাই এগুলো সব ভুংচুং। বাংলাদেশ অ্যাফেয়ার্স জিনিসটাই ভুংচুং, আপনারা খুব ভালোভাবে জানেন বাংলাদেশ অ্যাফেয়ার্স জিনিসটাই খুব ভুংচুং। কারণ আপনার যে জায়গায় যত চেতনা যাই আসুক না কেন, আপনি একই পয়েন্ট গুলো দিয়ে আপনি পার করে দিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আমার কথাটা, যে একই তথ্য দিয়ে একই পয়েন্ট দিয়ে ওইগুলো ভুংচুং ভাবে লিখে দিয়ে আপনি পার করে আসতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন একটু ইউনিক ভাবে প্রেজেন্ট করার। গতকালকের ক্লাস আমি দেখাই দিচ্ছি কিভাবে ভুংচুং সিস্টেমেটিক্যালি লিখতে হবে। গতকালের ক্লাস আমি দেখাইছি কিভাবে ভুংচুং লিখতে হবে। তুমি একটা জিনিস বলো ভাই, মুক্তিযুদ্ধের চেতনা মানে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে পা দেওয়ার পর থেকে এই পর্যন্ত চেতনা পড়েই আসতেছে না? একই জিনিস না? সবাই লাগবে, কিন্তু তুমি প্রেজেন্ট করবে অন্যরকম ভাবে। সেই জিনিসগুলো গত ক্লাসে আমি দেখাইছি। এখানে সব চেতনা নিয়েই আসবে। আর এই এত বিস্তারিত পড়াচ্ছি যাতে এইখান থেকে যাই আসুক না কেন সব আনসার যাতে করা যায়। যাই হোক, 6 দফার গুরুত্ব দেখো। বাঙালির বাঁচার দাবি, এস চেতনা। চেতনা প্রথমে আছে একটা স্টার্টিং, কোন একটা কোটেশন দিয়ে স্টার্টিং, বা তারপরে এক লাইন ভূমিকা মতন কিছু একটা দিলে, তারপর চেতনা। চেতনার মধ্যে টুকটাক ডাটা এবং চেষ্টা করবা যত নীল কালি ঢুকানো যায়। কোটেশন শেষ, তুমি নাম্বার ম্যাক্সিমামটা পাবা, এমনি 70% পেয়ে যাবা। তুমি যদি এরকম সিস্টেমেটিক্যালি লেখো ভাই, তুমি বাংলাদেশ অ্যাফেয়ার্সে তুমি 150 টার্গেটে পরীক্ষা দিতে পারবা। তুমি জানো, একই পরিশ্রম করে যে দেখাচ্ছে 100 পার টার্গেটে পরীক্ষা দিয়ে যে কষ্ট করবে, তুমি 150 পরীক্ষা দেওয়ার টার্গেটও একই কষ্ট করবা, কিন্তু আলটিমেটলি তোমার টেকনিক আর তার টেকনিকের মধ্যে পার্থক্য হবে অনেক। এখানে ডিফারেন্সটা করে দেয়। দেখো, বাঙালির বাঁচার দাবি, বাঙালি জাতীয়বাদকে বিকাশ করা, সংগ্রামের শক্তি, বাঙালি ম্যাগনা কার্টা,
আর কি কি এসব ভুংচুং, এগুলো কি পড়ার মতন জিনিস বলো? এই আমি যদি এখন তোমার লাইন বাই লাইন পড়াইতে যাই, তুমি তো বলো যে দূর ভাই আপনি কি পড়াচ্ছেন, এত বোর্ডিং ক্লাস ভালো লাগতেছে না, বলবা না? এটা তুমি নিজেই জানো ভাই, এই একটা এগুলো ভাই, মানে কি বলবো, আমি যখন কোচিং করছি রিটেনের, তো যখন এইসব জিনিস পড়াতো এত বিরক্ত লাগতো পড়তে, কারণ তারা কাহিনী বলতো না, কিছু না। আমি যেরকম ভাবে প্রশ্নের আনসার করে দেখাইছি, এরকম এরকম ভাবে কখনোই তারা বলতো না, তারা গট বাতা ঢালাও লেখো এরকম ভাবে শিখাইতো। ভাই এতে কি হয় নাকি? তো তখন আমি বুঝলাম যে ভাই এগুলো তো আসলে পড়ানোর মতন কিছু না, এগুলো তো আমাদের আমাদের যে স্টেজে আমরা এখন আছি, যে একটা মানে সে উম, কি বলবো আসলে, আমরা যে পরিমাণে হচ্ছে ম্যাচিউর এখন। না না না, আমি কি বললা রে ভাই তুমি, এইটা একটা হাহা দিয়ে দেই তোমার এটা। না, ভুংচুং বলতেছি না, ছয় দফা তো আমাদের বাঁচার ইয়ে, ছয় দফা তো আমাদের বাঁচার দাবি। আমি আমাদের জাতির পিতা তো, ভাই এটা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই, ছয় দফা খুব ইম্পর্টেন্ট, এই ছয় দফার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, নো ডাউট। বাট তোমার এখান থেকে প্রশ্ন আসলে তুমি তো ভুংচুং দিয়েই যাবা, ভুংচুং দিয়েই তো লিখে আসবা, তোমার লাইন বাই লাইন মনে থাকবে? যাই হোক, মজা মজার কোটেশন। পূজা, পূজা তো আপু, ভাই কি বলবো আপু, আমাদের বলছিল একটা প্রিভিয়াস কোশ্চেন দেখলে বাংলায় দেখবা যায়, ভাব সম্প্রসারণ আসছিল, কি যেন আসছিল 41-এ, ও জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, এই টাইপের কি যেন একটা আসছিল, হ্যাঁ। আমি কোটেশন মাথায় না আসে, যে কেজিএফ সিনেমা আছে না, কেজিএফ সিনেমার ডায়লগ বাংলায় লিখে দিয়ে আসছিলাম যে তুমি গরিব হয়ে জন্মাইছে এটা তোমার দোষ না, কিন্তু তুমি গরিব হয়ে মারা যাবে এটা তোমার, এটা তোমার অন্যায়, এটা তোমার পাপ। আমি এই কোটেশন দিয়ে আসলে নীলকালি যে তুমি বোঝো। ইয়েস, এটা এটা করো, কারণ সব কোটেশন সবসময় মনে থাকে না, বুঝলা? সব কোটেশন সবসময় মনে থাকে না, তো তুমি একটা কোটেশনের খাতা বানাই ফেলবা, যখন যে কোটেশনটা দেখবা, তুমি বাংলা হোক ইংরেজি হোক কবিতার লাইন হোক। দেখো 7ই মার্চের ভাষণ নিয়ে তোমার যে প্রশ্নই আসুক না কেন, তুমি দেখো তো, তুমি যদি এই কোটেশনটা দিয়ে শুরু করো, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চে দাঁড়িয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, নিচে লিখে দিলে নির্মলেন্দু গুণ। না, সে ভাব সম্প্রসারণে কখনো রেফারেন্স দিতে হয় না, কবির নামও বলতে হয় না, এই জন্য বলছিলেন মনীষীরা বলেছেন, হ্যাঁ বলছিলাম। তো এইটা দিয়ে তুমি যদি 7ই মার্চের ভাষণটা, তুমি ভাষণের যে কোনো 5 মার্ক 10 মার্কের যে প্রশ্নে শুরু করো, শুরুটা কতটা স্ট্যান্ডার্ড হয় তুমি বুঝো? হ্যাঁ ভাই, সাহস পাবা তুমি ইনশাল্লাহ, তোমাদের কোনো ভয় নাই, বুঝলা? তবে একটা জিনিস চেষ্টা করবা, এই যে এসব ইতিহাস নিয়ে তোমরা তো সবাই জানো, সবাই একই জিনিস লিখবে, বাট যেগুলো তোমার হচ্ছে কংক্রিট ডেটা, সেইগুলো খুব সিস্টেমেটিক ভাবে তোলার চেষ্টা করবা। যেমন সংবিধান, সংবিধানটা তুমি আমার তো ক্লাস আছে মেবি এই এই জুনের 1 তারিখে সংবিধানের ক্লাস আছে, সরি হ্যাঁ জুনের 1 তারিখে আছে। আমি সংবিধানের 3টা ক্লাস ইনশাল্লাহ নেব তোমাদের। আমি তোমাদের লাইন বাই লাইন পড়াবো না, আমি শুধু তোমাদের অনুচ্ছেদ উল্লেখ করে দেবো। সংবিধানের ক্লাস মানে আমি যে যে কটা চ্যাপ্টার দেখাইছিলাম, তুমি দেখবা যে ভাই আমি তোমাদের একটু দেখাই দেবো, বাকিটা তোমরা নিজেরাই এনাফ পড়ার জন্য। ইয়েস, রিটেন অনেক সহজ, তুমি লিখলেই নাম্বার, তুমি লিখলেই পাস। কিন্তু তোমাদের তো টার্গেট পাস করা না ভাই, রিটার্ন পাস করা কি তোমাদের টার্গেট? তোমাদের টার্গেট ক্যাডার হওয়া, so তোমাদের ম্যাক্সিমামটা বের করে আনতে হবে। তো এই গেল মোটামুটি 6 দফা। 6 দফা নিয়ে কটা কোটেশন আমি তোমাদের বললাম না, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন কি, আমার দফা একটা, সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ, সেটা পাওয়ার জন্য তোমাদের 6 দফা নামে একটা সাক্ষ্য দিলাম, এইটাই কোটেশন, জাস্ট এইটাই কোটেশন। তারপর আর একটা কোটেশন দিতে পারো, ইয়েস, আর একটা কোটেশন দিতে পারো তোমরা, যে 6 দফা নিয়ে, যে আমি পাকিস্তানিরা 6 দফা থেকে সরবে না, আর আমিও 6 দফা, পাকিস্তানিরা 6 দফা মানবে না, আমিও 6 দফা থেকে সরবো না, যার ফলাফল হবে স্বাধীন বাংলাদেশ। 6 দফা নিয়ে 2টা কোটেশন হয়ে গেল না? এবার বলো তো আর কি দরকার আছে 6 দফা নিয়ে তোমার কোনো কোটেশনের? তুমি বলো, এরকম এক একটা বিষয় তুমি একটা দুটা কোটেশন পড়ে যাও। ও, এই যে এইসব আন্দোলনের টাইমে, বিশেষ করে 69-এর গণ অভ্যুত্থানের টাইমে এবং 70-এর নির্বাচনের টাইমে স্লোগান কি ছিল? তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তারপরে
আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ, এটা 1971 সালেরই, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, হয়ে যাইতে পারে ফিজা। হয়ে- কারণ এই আমাদের পিএসসি চেয়ারম্যান, সরি, কিছু মনে করেন, একটু ক্র্যাক আছেন, উনি যা বলেন তা করেই ছাড়েন। হয়ে যেতে পারে, না হলেও ম্যাক্সিমাম সেপ্টেম্বরে যাইতে পারো, এর বেশি যাবে না আশা করি। আর তারপরে যদি তোমরা টাইম পাও, বাই চান্স, যেমন এর আগের বার পাইছিলাম, দ্যাট উইল বি বোনাস। বাট এটা তুমি ফিক্সড ধরে নিও না। তুমি আগস্টের 15 তারিখ টার্গেট করে পড়তে থাকো, তোমাদের সিলেবাসটা শেষ করে দেওয়া হবে, এবং নিজে পড়তে হবে, অনেক অনেক পড়তে হবে। তারপরে তোমার হচ্ছে জাতির পিতা শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিব, লও 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 সালাম। জাতির পিতা, ঠিক আছে, জাতির জনক শেখ মুজিব, লও 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 সালাম। জাতির জনক কিন্তু উনার উপাধি ছিল না, এই উপাধিটা উনাকে কেউ দেয়নি, এটা আমাদের সাংবিধানিক উপাধি দেওয়া হয়েছে পরে, জাতির পিতা না জাতির জনক, সরি আমি ভুলে গেছি, সংবিধানের সময় ঠিক করে দিব না। বাট রাস্তা মানে উনাকে জাতির জনক এই উপাধিটা দিয়েছে মানে আপনার রাজপথ, রাজপথে আপামর জনসাধারণ এই স্লোগানে দিয়েছে, জাতির জনক শেখ মুজিব, লও 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 সালাম, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। তো এই টাইপের কিছু স্লোগান, আসলে এগুলো বইতে পাবা না, এগুলো সে এরকম শুনলে শুনে শুনে মনে থাকবে, তো এগুলো তো মানুষের মনেই থাকে। তো যাই হোক, আমাদের গেল এটা 6 দফার মুক্তির সনদ, এগুলো একটু পড়লেই বুঝতে পারবা। এবার 69-এর গণ অভ্যুত্থান। 69-এর গণ অভ্যুত্থানে দেখো কতগুলো ধাপ আছে, একটু বলি তোমাদের। আমি 69-এর গণ অভ্যুত্থান নিয়ে একটু বলি, একটু নতুন কিছু বলি। তোমরা যদি এই 69-এর গণ অভ্যুত্থানে বড় প্রশ্ন আসে, তুমি এরকম ভাবে তোমরা দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, 69-এর গণ অভ্যুত্থানটা আসতেছি, এর আগে হচ্ছে আমাদের ইয়ে করতে হবে, সরি, আগরতলা মামলা, তারপর তোমার হচ্ছে এইসব শুরু করতে হবে। এইখানে একটু লাইন লাইন, লাইন বাই লাইন যাওয়া লাগবে। আচ্ছা ফিদা, এই কথা বলার আগে সবাইকে মিষ্টি খাওয়ানো উচিত ছিল না? তুমি চাকরি পাইছো, কি বলো তোমরা সবাই অন্যান্যরা? ফিজার কি উচিত না সবাইকে মিষ্টি খাওয়ানো? এই কথা একদম শুকনো মুখে কেউ বলে? যাই হোক, পিৎজা খাবো কেন, বলবো পিৎজা খাওয়াবে, ফিজা সবাইকে পিৎজা খাওয়াবে, এই তো। সহমত সহমত, শুভ। যাই হোক, 69-এর গণ অভ্যুত্থানে আমরা এখানে আসি। দেখো, 47 সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটু অখণ্ড রাষ্ট্র হিসেবে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়, অর্থাৎ 23 মার্চ 1940 সালে বাংলা, শেরে বাংলা উত্থাপিত লাহোর প্রস্তাব, এগুলো তো মোটামুটি গেল। 71 সালে কি হয়েছে, 47-58 থেকে কি হয়েছে, 58, এই দেখো, এই জিনিসটা তোমরা একটু দেখো, এইটা একটু পড়ো। এই কারণে পূর্ব বাংলা স্বায়ত্তশাসন তথা রাজনৈতিক অধিকার পায়নি, এই কারণে পূর্ব বাংলা পশ্চিমা শাসন গোষ্ঠী দ্বারা বিরামহীনভাবে শোষিত হয়। শোষণের জন্য বিরুদ্ধে গড়ে ওঠা সংগ্রামের মধ্যে দিয়ে 71 সালে সৃষ্টি হয় বাংলাদেশ। পাকিস্তান আমলে 23 বছর ইতিহাসকে 3টি ভাগে ভাগ করা যায়। মার্ক, এই 3টা ভাগে একটু মার্ক করো, মার্ক করে দিলাম। প্রথম পর্ব, এটা একটু নোট করে নিও বা তোমরা একটু লিখে নিও, দেখো মুক্তিযুদ্ধ নিয়ে। আচ্ছা, এবারে আমরা পড়াশোনায় আসি। একটা নোট নিয়ে ফেলো, এই জিনিসটা তুমি আসলে কোথাও পাবা না। প্রথম পর্ব 1947 থেকে 58, এই সময় বাংলা পাকিস্তানের ঐক্য ধরে রাখার প্রয়াস পায়, মানে এটা হচ্ছে ঐক্য ধরে রাখার প্রয়াস পাই আমরা। দ্বিতীয় পর্বটা কি ছিল, 58 থেকে 69, মোহভঙ্গ পর্ব হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ এই সময়ে পাকিস্তানের প্রতি বাঙালি জাতির মোহভঙ্গ হইতে থাকে। তৃতীয় পর্ব 69 থেকে 71, এই সময় আন্দোলন বাঙালি জাতিকে ঘরের ঠিকানা খুঁজে নেওয়ার সুযোগ দেয়। তার মানে প্রথমে আছে ঐক্য ধরে রাখা, তারপরে মোহভঙ্গ হয়। প্রথমে আমরা চেষ্টা করি যে আমরা যে স্বপ্ন নিয়ে আমরা নিজেদের একটা রাষ্ট্র পাকিস্তান গঠন করছি, সেই পাকিস্তানটা ধরে রাখার চেষ্টা করছি আমরা 58 সাল পর্যন্ত। আমরা পাকিস্তানকে এক করে রাখার চেষ্টা করছি, এটা তো আমাদেরই পাকিস্তান, এটা মনে করে। বাট 58 থেকে 69-এর মধ্যে যে আমাদের পাকিস্তান, এই মোহটা আমাদের ভঙ্গ হয়ে যায়, মানে যে তোমাদের পাকিস্তান আমাদের বাংলাদেশ। এবং 69 থেকে 71 এই সময় আমরা আন্দোলনের মাধ্যমে নিজেদের ঘরের ঠিকানা খুঁজে পাই। বলতো, তোমার যদি মুক্তিযুদ্ধ নিয়ে যদি একটা রচনা আসে, তুমি যদি এই কথাটুকু এরকম ভাবে পয়েন্ট করে করে, অবশ্যই পয়েন্ট করে করে লিখবা যে মুক্তিযুদ্ধের 3টা ভাগে আমরা, 47 থেকে 71-কে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। বা দেখা যাচ্ছে 20 মার্কের কোশ্চেনও তো আসে তোমার, মানে হচ্ছে 22, 23, 24, 25, 24 মিনিট ধরে তুমি লিখতে পারবা এটা 20 মার্কের জন্য। তো সেখানে তুমি যদি এরকম ভাবে আগে আইডেন্টিফাই করে দাও যে এভাবে এভাবে আমি আগাবো, যে 47 থেকে 58 ছিল আমাদের ঐক্য ধরে রাখার প্রয়াস,
58 থেকে 69 ছিল মোহভঙ্গের সময়, এবং কি হয়েছিল এখানে, এবং 69 থেকে 71 এটা হচ্ছে আমাদের ঘরের ঠিকানা খুঁজে নেওয়া। খাতার স্ট্যান্ডার্ডটা কোথায় যাবে তুমি ভাবতে পারছো ভাই? কোথায় যাবে স্ট্যান্ডার্ডটা? কয়জন জানে এটা? এই সিস্টেমটা কয়জন জানে বলো তো? হ্যাঁ, এই ঘরের ঠিকানায় উত্তরণে 69-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অভ্যুত্থানে ঘটে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য শিরোমে রাষ্ট্রদ্রোহিতার মামলার কারণে। ইয়েস, তোমরা তো জানবাই, তোমাদের জানার জন্যই তো আমি আছি, কিন্তু তারপরে দেখবে এখানে অর্ধেকের বেশি আছে যেগুলো, যারা এগুলো ইউজ করবে না, বাট যারা ইউজ করবে তারা লাভবান হবে। দেখো, এই মোহভঙ্গের পর যখন মোহভঙ্গ শুরু হয় তখন 62 সাল থেকে সামরিক বাহিনীর কতিপয় কর্মকর্তা সংগঠিত হইতে থাকে। এর অন্যতম কারণ ছিল সামরিক বাহিনী বৈষম্য। ধীরে ধীরে এটি একটি স্বাধীন করার পরিকল্পনায় পরিণত হয়। এই পরিকল্পনা বাস্তবায়নে সামরিক বাহিনীর কর্মকর্তারা রাজনৈতিক নেতৃবৃন্দ তথা মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, এমএজি ওসমানীর প্রমুখের সাথে যোগাযোগ করে। এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সাথে মিলিত হয়। 67 সালে অবসরপ্রাপ্ত কর্পোরাল আমির হোসেন মিয়া পরিকল্পনা ফাঁস করে দেয়। আর মীর জাফর সব জায়গায় আছে। এরপর শুরু হয় একের পর এক গ্রেপ্তার। দেখো এখানে কাহিনীটা কি হয়। 63 সালের ফৌজদারি আইন সংশোধন করে বিশেষ ট্রাইব্যুনাল অর্ডিন্যান্সের 4 ধারা অনুযায়ী 21 এপ্রিল 1938 সালের এক বিজ্ঞপ্তি দ্বারা ট্রাইব্যুনাল গঠন করা হয়। 3 জন বিচারক সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়। পাঞ্জাবের বিচারপতি শেখ আব্দুর রহমানকে চেয়ারম্যান এবং খুলনার মকসুদুল হাকিম এবং সিলেটের মুজিবুর রহমানকে সদস্য করা হয়। শেখ মুজিবকে 1 নম্বর আসামি করে মোট 35 জনের বিরুদ্ধে 61টি অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনালে মামলা করা হয়। এই মামলার বিরুদ্ধে প্রাথমিক পর্যায়ে মৌলানা ভাসানীর নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে। আচ্ছা, এই আন্দোলন আমরা দেখতেছি, আগে ইতিহাসটা দেখে আসি। এরপরে কি চারজনের ছাত্র সংগ্রাম পরিষদ, আন্দোলন, গণ আন্দোলন, এইসব তো আমরা মোটামুটি সবই জানি। স্বাধীনতার পরিকল্পনাটা একটু দেখি আমরা, যদিও আমরা সবাই জানি, তারপরে একটু দেখতে হয়। করাচির মন্ড দ্বীপে 1962 সালে এক কর্মকর্তার বাসায় প্রথম আনুষ্ঠানিক গোপন সভাটি অনুষ্ঠিত হয়। লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম স্টুয়ার্ট মুজিব, সিম্যান নূর মোহাম্মদ এবং লিডিং সিম্যান সুলতান উদ্দিন এই সবাই ছিলেন। পরবর্তী সময় যাদের বিশ্বাস করা যায় তাদেরই তারা সংগঠনের সদস্য করে নেয়। সদস্যর সিদ্ধান্ত নেয় সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। উচ্চপদস্থ নেতা প্রয়োজন মনে করেন তারা কর্নেল এমএজি ওসমানের সাথে দেখা করেন। ওসমানী তাদেরকে পরামর্শ দেন যে 10টি বাঙালি রেজিমেন্ট গড়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন, এমএজি ওসমানী খুব ভালো কথা বলছেন যে 10টি বাঙালি রেজিমেন্ট গড়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু তখন পর্যন্ত ছিল 6টি রেজিমেন্ট, তার মানে আরেকটু অপেক্ষা করতে হবে। দেখেন, মাস্টার মাইন্ড কাকে বলে? 10টা রেজিমেন্ট গড়ে উঠলে আমরা আর্মির দিক থেকে আরো শক্তিশালী হব না? সত্য ছিল ভাই। বাট আমরা এটা আগরতলা ষড়যন্ত্র মামলা বলবো না, আমরা বলবো আগরতলা পরিকল্পনা, কারণ এটা তো আমাদের পক্ষে ছিল। কিন্তু আগরতলা মামলাটা কিন্তু সত্য ছিল, বাস্তবেই সত্য ছিল। ঠিক আছে। তারপরে দেখো, শেখ মুজিবুর রহমানের সাথে বিদ্রোহী দলের প্রথম যোগাযোগ 1964 সালে সেপ্টেম্বর মাসে। লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন নিজে শেখ মুজিবের সাথে কথা বলেন। মোয়াজ্জেম তার পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হন। তারা একটি বিপ্লবী পরিষদ গঠন করে। 1966 সালের জুন মাসে তারা চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসায় একটি জরুরি সভা ডাকেন। এই সভায় তিনি প্রস্তাব করেন নতুন রাষ্ট্রের নাম বাংলাদেশ। জাতীয় পতাকার ডিজাইন এবং রাষ্ট্রীয় মূলনীতি সদস্যদের সামনে তুলে ধরা হয়। মূলনীতিগুলো দেখো কি কি ছিল। না, রেফারেন্স লেখা লাগবে না, এই রেফারেন্স সবাই জানে যারা পড়বে, রেফারেন্স লাগবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা করা, যে কাজ করবে না সে খাবে না এই নীতি বলবৎ করা, সকল ব্যক্তিগত সম্পত্তি সরকারের মালিকানাধীন করা, কলকারখানা জাতীয়করণ করা, প্রতিটি নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষার নিশ্চয়তা প্রদান করা, এগুলো মূলনীতি ছিল। মানে মোটামুটি একটা আহ গণতন্ত্র প্রতিষ্ঠানে সমাজতন্ত্র টাইপের দিকে চলে যাচ্ছিল, মিশ্র অবস্থা গঠন করতে চাইছিল তারা। তা এই পরিকল্পনা গঠন করার জন্য প্রয়োজন ছিল ভারতের সামরিক সহায়তা। এই লক্ষ্যে 12 থেকে 15 জুলাই 1967 সালে আগরতলায় বৈঠক বসে। এই বৈঠকে বাংলার পক্ষে আওয়ামী লীগ নেতা আলী রেজা এবং নৌবাহিনীর অফিসার স্টুয়ার্ট মুজিবুর রহমান, ভারতের ইন্টার ইন্টেন্সিজেসের ইন্টেলিজেন্স আর কি ব্রিগেডার মেনন এবং মেজর মিত্রের সাথে বৈঠক করেন। একটু বানান ভুল আছে, একটু ঠিক করে নিও ভাই। 10টা রেজিমেন্ট না হলে তুমি পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করতে পারবা বলো তো? তোমার তোমার তাদের প্রোটেস্ট করতে হলে তোমার নিজের ম্যান পাওয়ার লাগবে না?
তোমার নিজের ম্যান পাওয়ার লাগবে না, একে তোমার কাছে বাঙালি হুজুরদের মতন যে আমরা রাজপথে রক্ত দেব, রক্ত দিয়ে তারা মায়ের খেয়ে পড়ে 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 থাকে, তারা কি কোন পথে ইয়া করতে পারে? কিছুই করতে পারে না। সো তোমার যদি যুদ্ধ করতে হয়, তো তোমাকে নিজেকে তো শক্তিশালী হইতে হবে, তাই না? এই কারণে 10টা রেজিমেন্ট দরকার ছিল। দেখো, এই 67 সালে আগরতলায় বৈঠক বসে এবং নৌবাহিনীর স্টুয়ার্ট মুজিবুর রহমান ভারতের এই নায়কদের সাথে দেখা করেন। এই বৈঠকে ভারতের নিকট দুই প্রস্তাব রাখার, প্রথমটি পাকিস্তানের সাবমেরিন এবং দ্বিতীয়টি বিমান আক্রমণ প্রতিহত করার জন্য ভারতের কাছে সাহায্য চাওয়া হয়। কারণ বাংলাদেশের কাছে রাইফেল নিয়ে যুদ্ধ করতে পারে, কিন্তু বিমান এবং সাবমেরিন পাবে কই? এই এখন আমির হোসেনকে করাচি থেকে ঢাকায় পাঠানো, তিনি কোষাধ্যক্ষের কাজ করতেন। বিদ্রোহীরা 1968 সালে 20 ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম কি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠার বার্ষিকী দিনে একযোগে বিদ্রোহ করে ক্ষমতা দখলের পরিকল্পনা করে। এই সময় সেনাপ্রধান জেনারেল মুসা চট্টগ্রামে আসবেন। সিদ্ধান্ত ছিল একই সঙ্গে ঢাকা সেনানিবাসে পদাতিক এবং বিমান বাহিনীর অস্ত্রাগারে প্রথম আক্রমণে বিদ্রোহীরা হস্তগত করে নেবে। কুমিল্লা, যশোর এবং উত্তরবঙ্গের ঘাটিগুলোতে বিদ্রোহীদের সংযোগ ও পরিকল্পনা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা 1968 সালের 20 ফেব্রুয়ারি এই প্ল্যান করা ছিল। কিন্তু একত্রে কর্পোরাল আমির হোসেন মিয়া সরকারের নিকট গোপন তথ্য প্রকাশ করে ফেলে। এই তথ্য পরে 1968 সালের 20 ফেব্রুয়ারি চট্টগ্রামের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানটি বাতিল করা হয় এবং আমির হোসেন মিয়া বিশ্বাসঘাতকতা করায় মোয়াজ্জেম হোসেন প্রাণদণ্ডের নির্দেশ পান, আর উনাকে দেওয়া হয়। আমির হোসেনকে হত্যার দায়িত্ব পড়েছিল 9 নম্বর রাজসাক্ষী নায়েব সুবেদার আশরাফ আলী খানের উপর। কিন্তু আশরাফ আলী খান ছিলেন আমির হোসেনের ঘনিষ্ঠ বন্ধু। তিনি আমির হোসেনকে সব জানিয়ে দেয়। এই প্রেক্ষাপটে 1967 সালের অক্টোবর মাসে আমির হোসেন রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা গোয়েন্দা অফিসের উপস্থিত হয়ে 68 পৃষ্ঠার সকল তথ্য উপাত্ত ফাঁস করে দেয়। শুরু হয় গ্রেপ্তার পর্ব এবং 22 ডিসেম্বর 1967 সালের অভ্যুত্থান চেষ্টার রিপোর্ট আইয়ুব খানের টেবিলে উপস্থাপন করা হয়। 2 জানুয়ারি 1968 সালে পাকিস্তানের স্বরাষ্ট্র দপ্তর প্রথম একটি ষড়যন্ত্রমূলক তৎপরতার কথা ঘোষণা করে। বিষয়টি বিস্তারিতভাবে জনসমক্ষে আসে 68 সালের 6 জানুয়ারি স্বরাষ্ট্র দপ্তরের দিয়ে একটা প্রেস বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয় এগুলো পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার একটি ভারত সমর্থিত ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের সিভিল সার্ভিসের, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং রাজনীতির সাথে সংশ্লিষ্ট মোট 28 জনকে গ্রেপ্তার করা হয়। ষড়যন্ত্রকারী 2 জন সিএসপি অফিসার আহমেদ ফজলুল হক এবং রুহুল কুদ্দুসকেও গ্রেফতার করা হয়। এখন কি কি হয় এরপরে কাহিনী তোমরা সব মোটামুটি জানো। অভিযুক্তদের নাম আছে এখানে। এরপরে 19 জুন এখানে ঢাকা সেনানিবাসে একটি ঘরে মামলা বিচার কার্য করা হয়। শেখ মুজিবুর রহমানকে প্রধান কৌশলী ছিলেন আব্দুল সালাম খান। এগুলো মোটামুটি পড়লে তোমরা বুঝতে পারবা। এইখানে আসো মামলার বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে 68 সালে আন্দোলন শুরু হয়। বাইরের আন্দোলন আরো বেগবান করে তোলার জন্য রাজনৈতিক শক্তির ব্যাপক তৎপরতা বৃদ্ধি পায়। তৎপরতা বৃদ্ধির প্রয়োজন হয়ে পড়েছিল। সেই সঙ্গে প্রধান আসামি শেখ মুজিবুর রহমান মৌলানা ভাসানীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। এই সময় মৌলানা ভাসানী কাকমারিতে অবস্থান করছিলেন। শেখ মুজিব জনৈক সাংবাদিক শেখ মুজিব জনৈক সাংবাদিককে মৌলানা ভাসানীকে বাইরের আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার খবর পৌঁছে দিতে বলেন। শেখ সাহেব জানতেন যে প্রথম শ্রেণীর কোন নেতা অগ্রগামী না হলে বাইরের আন্দোলন অগ্নিমুখী হয়ে গণঅভ্যুত্থানে পরিণত হবে না। তো এখানে কি কি হয় সব এখানে মোটামুটি বলা আছে। এখানে মোটামুটি কিভাবে তোমার হচ্ছে গণঅভ্যুত্থান সংগঠিত হয়, কি কি পর্যায় হয়। দেখো, গণঅভ্যুত্থানের কতগুলো ধাপ আমরা আলাদাভাবে বলতে পারি, ঠিক আছে? নিজেরা পড়তে গেলেও বুঝতে পারবা। গণ অভ্যুত্থান 3টা ধাপে ভাগ করা যায় এটাকে। অভ্যুত্থান, এটাকে তুমি 3টা ভাগে ভাগ করো। এই জায়গাটা খুব বোরিং লাগার কথা তোমাদের। প্রথম পর্যায়ে এটা তো সব 1969 সালের 4 জানুয়ারি থেকে 19 জানুয়ারি, 4 জানুয়ারি থেকে 19 জানুয়ারি। দ্বিতীয় পর্যায় থেকে 22 ফেব্রুয়ারি। তৃতীয় পর্যায়। এই 3টা পর্যায়ে তোমরা ভাগ করতে পারো। এখানে দেখো, প্রথম পর্যায়ে হচ্ছে তোমার হচ্ছে 4 জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় ছাত্রলীগের 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে, ঠিক আছে? এইটা তুমি একটু দেখো, আমি একটু বলি, তোমরা সবই পাবা, সমস্যা নেই, ওইখানে সবই আছে। ছাত্রলীগের 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ডাকসু কার্যালয়ে ভিপি তোফায়েল আহমেদের সভাপতিত্বে ছাত্র ইউনিয়ন রাশেদ খান মেনন এবং ছাত্র ইউনিয়ন মতিয়া চৌধুরী এবং 8 জন ডাকসুর নেতা সহ তোফায়েল আহমেদ নিজেও ছিলেন, টোটাল 10 জন ছাত্র নেতা একত্রিত হন। তারা 11 দফা দেন।
তার মধ্যে 6 দফা আর ছাত্রদের আছে 5টা দফা, এই টোটাল 11 দফা দেয় তারা। এই 6 দফা তো থাকলে এখানে আর বাকি 5টা দফা কি কি ছিল? গণ কি গণ অভ্যুত্থান সৃষ্টি, তাদের গুরুত্ব, এই এই এদের মিটিংটার গুরুত্বটা কি ছিল? গণ অভ্যুত্থান সৃষ্টি, আগরতলার বিরুদ্ধে বিক্ষোভ, আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে বিক্ষোভ, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া, যার ফলে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন হয়। শুধু ছাত্র সমাজের দাবি হলেও সকল শ্রেণীর প্রেশার লোক সোচ্চার হওয়ার কারণে দাবিগুলো সবার মনের দাবি হয়ে উঠছিল। তার মানে এই যে যে দাবিগুলো তারা করছিল, এগুলো না এক টাইমে ছাত্রদের মধ্যে না থেকে আলটিমেটলি সারা বাংলাদেশের সকল মানুষের প্রাণের দাবি হয়ে গেছিল এই 6 দফা। দেখো 8 জানুয়ারি কি হয়। 8 জানুয়ারি 1969 সালে গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ বা ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন করা হয়। এই ডেমোক্রেটিক অ্যাকশন কমিটিতে 8টি রাজনৈতিক দল ছিল। মুজিবের বাড়িতে বসে তারা গঠন করে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি। তাদের দাবি ছিল জাতীয় নির্বাচন এবং রাজবন্দীদের মুক্তি দেওয়া। সো এর 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 পরিপ্রেক্ষিতে কি হয়, 14 জানুয়ারি ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি একটা হরতাল গঠন করে এবং 18 জানুয়ারি স্টুডেন্ট অ্যাকশন কমিটি হরতাল গঠন করে। এই হরতালে কি কি হয়, এরপরে যে ছাত্রলীগ আসাদ মারা যায়। তারপরে তোমার হচ্ছে যে নবম শ্রেণীর ছাত্র 24 জানুয়ারিতে হচ্ছে মতিউর মারা যায়। 15 ফেব্রুয়ারিতে সার্জেন্ট জহুরুল হক হত্যা করা হয় তোমার হচ্ছে জেল গেটে। সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়। উম, এর পরিপ্রেক্ষিতে যখন সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়, তার পরিপ্রেক্ষিতে 16 ফেব্রুয়ারি মৌলানা ভাসানী প্রতিবাদে কি বলেন জানো? কত বড় একটা জিনিস। আচ্ছা স্লাইড আমি দেখাইনি, ঠিক আছে, স্লাইড আমি দেখাইনি, এইটা দেখাচ্ছিলাম। আচ্ছা আমি পিডিএফ এ চলে যাই, এখানে সব ঢালাও ভাবে লেখা আছে, তো আমি পয়েন্ট করে করে লিখতেছি, বলতেছি আর কি। দেখো 16 ফেব্রুয়ারি মৌলানা ভাসানী জহুরুল হক হত্যার প্রতিবাদী জনসভায় বলেন, 2 মাসের মধ্যে যদি 11 দফা বাস্তবায়ন ও রাজবন্দীদের মুক্তি দিতে হবে, এটা না হলে ফরাসি বিপ্লবের মতো করে জেল ভেঙে মুজিবকে মুক্ত করে নিয়ে আসবো। কত বড় একটা পাওয়ারফুল কথা, বুঝতে পারতেছো জনগণ কি পরিমাণ খেপছে? কতটা না খেপলে পরে একজন নেতা এত বড় কথা বলার সাহস রাখতে পারে না। 18 ফেব্রুয়ারি 1969 সালে কি হয়, রাবি প্রক্টর ও কেমিস্ট্রির অধ্যাপক শামসুজ্জোহাকে হত্যা করা হয় স্যার। 22 ফেব্রুয়ারি 1969 সালে মামলা প্রত্যাহার করা হয় এবং শেখ মুজিবুর রহমানকে মুক্তি প্রদান করা হয়। এবং 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে একটা জনসভার মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে ডাকসু বিপি তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। এরপরে আসছে আমাদের তৃতীয় পর্যায়ে কি হয় দেখো, বঙ্গবন্ধুতে উপাধি লাভ করেন 26 ফেব্রুয়ারি আইয়ুব খানের সাথে গোল টেবিল বৈঠক ও 6 দফা এবং 11 দফা নিয়ে অটল থাকেন শেখ মুজিবুর রহমান। 10 মার্চ আইয়ুব খান সংসদীয় পদ্ধতির প্রবর্তন এবং নির্বাচনের প্রতিশ্রুতি দেন। মিন কি গণ অভ্যুত্থান সফল হয়ে গেল। এইটা মানে যে যখন আইয়ুব খান সবকিছু মেনে নিল এবং সে পদত্যাগ করলো, গণ অভ্যুত্থান কিন্তু সফল হয়ে গেল। এরপরে 25 মার্চ 1969 সালে আইয়ুব খান ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেন। এই ছিল টোটাল গণ অভ্যুত্থানের কাহিনী। দেখো গণ অভ্যুত্থানটাকে আমরা যদি এক লাইনে আমি যদি তোমাকে দেখাই, তুমি দেখো তো গণ অভ্যুত্থানটাকে তুমি যদি এক লাইনে দেখাও, একটা ছক। আচ্ছা আগে ড্যাক স্যাক দেখে নাও। এসসি স্যাক, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, স্টুডেন্ট অ্যাকশন কমিটি, এই দুইটা জিনিস নিয়ে তোমরা নিজেরা টিকা পড়ে ফেলবা, দেখি তোমরা কতটুকু পারো। তার যদি না পারো তাহলে আমি তোমাদের দিয়ে দেবো না একটা। তোমরা একটু গুছানোর চেষ্টা করো, পাবা, তোমরা নেটেই পাবা। দেখো তো গণ অভ্যুত্থান যে সৃষ্টি, আলটিমেটলি এটা হয়েছিল না স্যাক এক হয়েছিল, ট্যাক এক হয়েছিল, এবং কি ছিল মাস পিপল। এই মিলে কি হয়েছিল বলতো? গণ অভ্যুত্থান এদের মাধ্যমে হয়েছে না? ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি সংঘবদ্ধ হলো, স্টুডেন্ট অ্যাকশন কমিটি গঠন হলো, তারা একটা সাংগঠনিক ভাবে শক্তিশালী হলো এবং মাস পিপলকে নিয়ে তারা গণ অভ্যুত্থান গঠন করলো এবং তারা সফলও হয়ে গেল। তুমি বলো তো এতক্ষণ ধরে আমি যা বললাম, গণ অভ্যুত্থান নিয়ে যে এত বকবক করলাম তোমাদের সাথে, এর মানে জাস্ট এতটুক জায়গায় সেটা কনসাইজ করে আনতে পারলাম না তোমার? বলো তো তোমরা, পুরোটা কনসাইজ করে এখানে আনা গেল না? দিস ইজ দ্য টেকনিক ফর এ রিটেন ক্যান্ডিডেট টু ভিজুয়ালাইজ ইউর নলেজ
ইন ভেরি শর্ট টার্ম টু ইয়োর এক্সামিনার। তুমি একটা জিনিস জানো, তুমি যখন এই গণ অভ্যুত্থান নিয়ে যখন তুমি একটা প্রশ্ন লিখবা, তুমি যদি ভূমিকার পরেই এরকম এই ছকটা দিয়ে দাও, ভিতরে তুমি যে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কি লিখতেছো না লিখতেছো কোনোদিন তোমার এক্সামিনার পড়েও দেখবে না। কারণ সে বুঝে যাবে যে যে স্যাক ড্যাক এই জিনিসগুলো জানে, সে গণ অভ্যুত্থান সম্বন্ধে অনেক কিছু জানে, সে গণ অভ্যুত্থান সম্বন্ধে অনেক কিছু জানে। এ ভালো স্টুডেন্ট, তোমার উপর ইমপ্রেশনটাই ভালো হয়ে যাবে। তুমি একটা জিনিস দেখো, আমি একটা অন্য ট্র্যাকের কথা কাহিনী বলি তোমাকে। বাংলাদেশের ডেভেলপমেন্ট নিলে আমি দুইটা জিনিস সব তোমাদের আহ, আহ, তোমার হচ্ছে ইকোনমিটা তো মনে হয় অন্য কেউ পড়াবে, তো আমি তোমাদের ছোট্ট দুইটা জিনিস আমি দেখাই। বাংলাদেশের টার্গেট গুলো কি ছিল শুরুতেই, না তুমি একটা ভূমিকা দিলা বা দেখো তুমি এখানে একটা কোটেশন দিয়ে তুমি যখন ভূমিকাটা লিখবা, তোমার এই ছক আঁকতে 20 সেকেন্ড টাইম লাগবে। তুমি একটু দেখাই দিলা, কলম দিয়ে দেখাই দিলেও হচ্ছে, দিলে পরে তোমার কাছে ভিজুয়ালাইজ হয় জিনিসটা খুব ভালো। তোমার এই ইকোনমিক ডেভেলপমেন্টে তুমি একটা জিনিস দেখো, বাংলাদেশের টার্গেট গুলো কি 2021-এ কি ছিল? ডিজিটাল বাংলাদেশ, বিডি। 2030 বাংলাদেশের লক্ষ্যগুলো কি কি ছিল দেখো, মিডল ইনকাম, বিডি, মধ্যম আয়ের দেশ 2030-তে। 2041-এ কি এখন বলবা, স্মার্ট বিডা, বিডি, স্মার্ট বাংলাদেশ। এরপরে আসছে 2071, গোল্ডেন বিডি, সোনার বাংলা। কারণ আমাদের 2071-এ কি হবে, আমরা স্বাধীনতার 100 বছর পূর্ণ করব। এটা হচ্ছে আমাদের কি জয়ন্তী, এটা ভুলে গেছি, যাই হোক হীরক জয়ন্তী নাকি আমি ভুলে গেছি। যাই হোক আমরা 100 বছর পূর্ণ করব স্বাধীন বাংলাদেশে, সেখানে আমরা আবার সোনার বাংলাদেশ। আর 2100 সালে কি হব, ডেল্টা বাংলা। এগুলো কিন্তু মন্ত্রণালয়ের টার্গেট। তুমি যদি এতটুক জিনিস তুমি যে কোনো একটা ইকোনমির কোনো একটা বাংলাদেশের সার্বিক ইকোনমিক পরিস্থিতি বা অর্থনৈতিক উন্নয়নে তুমি যদি সরকারের লক্ষ্যে এই জিনিসগুলো তুমি লেখো, তুমি বলো তো খাতার ইমপ্রেশনটা কোথায় যাবে? এরপরে দেখো বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা কিভাবে হয়, ডেভেলপমেন্ট প্ল্যান। ডেভেলপমেন্ট প্ল্যান কি হয় দেখো তো, দ্বিতীয় হিত পরিকল্পনা, এই যে যেটা 2041 সাল ধরে পর্যন্ত চলতেছে, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সরকার কিভাবে সে প্ল্যান করে। আর একটা হচ্ছে এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। প্রতি বাজেটের এডিপি বরাদ্দ থাকে না, বলতো পড়ছো না? অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। এইগুলা মিলে কি আলটিমেটলি কি হয়, ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয় না? তুমি যদি এই ছকটা দিয়ে তুমি বিস্তারিত লেখো, এই ছকটা দেওয়ার পরে তুমি যদি বিস্তারিত লেখো, তোমার কি এক্সামিনার মনে হয় যে তার এত সময় আছে আরো বিস্তারিত পড়ে দেখবে? তোমার তো এটা দেখে বুঝে যাবে যারে এই ছেলে তো পুরো মন্ত্রণালয়ের বিষয়গুলো সম্বন্ধে জানে। যাই হোক, তো মোটামুটি বুঝতে পারছো মানে ভিজুয়ালাইজ করতে হয় কিভাবে, কিভাবে ভিজুয়ালাইজ করতে হয়, তোমার নলেজটা সংক্ষিপ্ত জায়গায় কিভাবে ভিজুয়ালাইজ করতে হয়। এরকম এরকম ভাবে এরকম ভাবে তুমি নিজে নিজে যখন পড়বা, একটা জিনিস যখন ডিপলি তুমি পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, তুমি কিন্তু নিজের মধ্যেই এরকম অনেক এরকম অনেক অনেক প্ল্যান পেয়ে যাবা। তোমার কি মনে হয় যে এগুলো কোনো বইতে আছে? এগুলো কিন্তু সেলফ জাস্ট নিজের তৈরি করা এগুলা। এরকম ভাবে আমি প্রিপারেশন নিয়েছি বা প্রিপারেশন করছি। তো গেল আমাদের 69-এর গণ অভ্যুত্থানের কারণ, গেল মৌলিক গণতন্ত্রের অভিশাপ, হামতাম দাঁত পাচার সব ভুগি যুগি। একে এক পাল্টে ভুগিচুগি পড়বা, এই আমাদের কর্মসূচি বা দাবি, এই ভুগিচুগি পড়বা। 11 দফার গুরুত্ব, এসব সব ভুগিচুগি পড়বা। কোনো সমস্যা নেই, তোমাদের ভুগিচুগি পড়তে হবে প্রচুর। প্রাসঙ্গিক তথ্য প্রবাহ, এগুলো কি বলো, আমার কি পড়াই দেওয়ার কিছু আছে বলো তো ভাইয়া? এইবার আসো 70-এর নির্বাচন। দেখো এরকম ভাবে তোমাকে শুরু করে তার নিচে তুমি যতটুক সময়ের মধ্যে যতটুক হয় ততটুক তুমি লেখবা। কারণ তুমি একটা জিনিস শিওর থাকো, আচ্ছা তোমাদের একটু বলে নেই তারপরে 70-এর নির্বাচনে যাব, খুব মজা পাবা এটাতে পড়ে তোমরা। একটু তোমাদের সাথে 2 মিনিট তাহলে গল্প করি স্ট্র্যাটেজি নিয়ে, ঠিক আছে? বোর হচ্ছে না তো? একটা জিনিস কি জানো, আমরা এই যে বলি না 5 মার্কের জন্য তুমি 6 মিনিট টাইম পাবা, 10 মার্কের জন্য তুমি 12 মিনিট টাইম পাবা, এরকম ভাবে টাইম পাবা না। রিমেম্বার ওয়ান থিং, এই তুমি একটা বিষয় নিয়ে দেখা যায় এই 6 দফা নিয়ে তোমার যে কোনো একটা প্রশ্ন দিল, গুরুত্ব টুরুত্ব হাবি জাবি যে কোনো কিছুই দিতে পারে। তোমার কি মনে হয় 5 মার্কের জন্য তুমি যে তোমার যা নলেজ আছে, তুমি 5 মার্কে সেগুলো তুমি 6 মিনিটে সেগুলো লিখে আসতে পারবা?
তোমার কি তাই মনে হয়? বা 69, ধরো 69-এর গণ অভ্যুত্থান নিয়ে তোমার প্রশ্ন আসলো, তুমি কি 69-এর গণ অভ্যুত্থান নিয়ে তোমার যে ভাস্ট নলেজ আছে তা তুমি 5 মিনিটের মধ্যে লিখে আসতে পারবা? পারবা তুমি এটা? কখনোই পারবা না। তুমি খুব মিনিমাম লিখতে পারবা। কিন্তু তুমি যদি ফার্স্টে, আমি তো এগুলোই ধরাই দিচ্ছি তোমাদের, আমি তোমাদের মানে ওয়ে দেখাই দিচ্ছি, তোমরা এবার এখন তোমরা আউট অফ দা বক্স চিন্তা করতে পারবা। ঠিক আছে? তো যাই হোক, যেটা বলতেছিলাম, তুমি কিন্তু এগুলোর ডিটেলস লিখতে পারবা না, এত বিস্তারিত লিখতে পারবা না, কিন্তু তুমি যে জানো এগুলা, সেগুলো তো তোমাকে এক্সামিনারের কাছে প্রকাশ করতে হবে। সো তুমি এই প্রশ্নের ডিটেলস লেখার আগে তুমি যদি এরকম ভাবে সংক্ষিপ্ত ভাবে তোমার নলেজটা ভিজুয়ালাইজ করতে পারো, এক্সামিনার কিন্তু বুঝে যাবে যে অনেক কিছু জানে কিন্তু সময়ের অভাবে সব লিখতে পারেনি। ইজ এ গুড ল্যাড, এর জানার গভীরতা ভালো, সে একটা স্মার্ট ক্যান্ডিডেট। সো সে একটা ভালো নাম্বার ডিজার্ভ করে। কমন ভাবে সবাই, তুমি যদি এক্সামিনার হও, তুমি কি ভাববা না যে না, ঠিক আছে, এ জানে, এ একটা স্মার্ট ক্যান্ডিডেট, একে একটা ভালো নাম্বার দেই? তুমি মনে করবা না? বলো তো। তোমার মনে আসবে না? তুমি একদম ধরো স্টুডেন্টের খাতা দেখতে গেলে তুমি যদি এরকম ইউনিক ভাবে প্রেজেন্টেশন দেখো, যে খুব অল্প জায়গায় সে সুন্দরভাবে উপস্থাপন করে নিছে, তুমি তোমার স্টুডেন্টকে নাম্বার দিবা না? ফিজা কই? ফিজা কই? তোমার প্রাইমারি ছাত্র ছাত্রীরা যদি এরকম ভাবে তোমার কাছে খাতা প্রেজেন্ট করে, তোমার কি ভালো লাগবে না? যে বাহ, আমার কষ্ট করে পড়াটাই তো কমাই দিল। ইয়েস, মূল কথা এবং একটু ডাটা বা কোটেশন, ভিজুয়ালাইজেশন। হুম। যাই হোক, অনেকক্ষণ গল্প হলো। আজকে আমাদের লাস্ট টপিক 70-এর নির্বাচন নিয়ে 70-এর নির্বাচন। 70-এর নির্বাচনে কি হয় আসো আমরা একটু পড়ি। 24 মার্চ 1969 সালে আইয়ুব খান পদত্যাগ করলে 25 মার্চ ইয়াহিয়া খান ক্ষমতায় বসেন। তিনি পাকিস্তানের জন্য সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ গঠনের ঘোষণা দেন। এই লক্ষ্যে 30 মার্চ 1970 সালে 48 অনুচ্ছেদ বিশিষ্ট নির্বাচনী বিধিমালা, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা সংক্ষেপে যাকে বলা হয় এলএফও, ঠিক আছে, এলএফও, আমার তোমরা একটু মনে রাখো, এই লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এলএফও, এলএফও গঠন করেন। তোমরা এই টার্মটা বেশি জানবা। 30 মার্চ এলএফও গঠন করেন। এর ভিত্তিতে, আচ্ছা, এর একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি তোমাদের বলি। রেডি তো স্যার 2 মিনিট গল্প শোনার জন্য? 2-4 মিনিট গল্প শোনার জন্য? ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি না বলে তোমরা এটার মজা পাবা না। ওকে, গল্পটা হচ্ছে, কাহিনী এটা বাস্তব কাহিনী। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম কি? আইএসআই, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইন্টেলিজেন্স এজেন্ট, রাইট? ওয়ান অফ দ্য বেস্ট ইন্টেলিজেন্ট এজেন্ট হচ্ছে আইএসআই। তো আইএসআই ইয়াহিয়া খানকে বললেন যে স্যার, আপনি একটা কাজ করেন, জনগণকে ঠান্ডা রাখার জন্য একটা নির্বাচন দিয়ে দেন। তো আইএসআই এর আকবর খান ছিল তখন, হচ্ছে আইএসআই এর চিফ। তা আকবর খানকে ইয়াহিয়া খান বলেন যে তো আপনি একটু অ্যাসেসমেন্ট করে দেখেন যে এখন যদি আমি একটা নির্বাচন দেই, ফলাফল কি হইতে পারে। তো মোটামুটি আকবর খান 6-7 মাস অ্যাসেসমেন্ট করে এসে ইয়াহিয়া খানকে বলল যে স্যার, বর্তমানে শেখ মুজিবের আওয়ামী লীগের অর্থনৈতিক অবস্থা, সাংগঠনিক অবস্থা দুর্বল, এদের ফান্ডে টাকা নাই। তো এরা নির্বাচনে গেলেও খুব বেশি সুবিধা করতে পারবে না এই ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা নিয়ে। তারা সর্বোচ্চ সিট পেলেও 30 থেকে 40টা সিট পাইতে পারে। সো আপনি এখন একটা নির্বাচন দিয়ে দেন। এই নির্বাচনটা দিয়ে দিলে আপনার দল বা পাকিস্তানি দল, পাকিস্তান পিপলস পার্টি বা এরা নিরঙ্কুশ ভাবে পাকিস্তানে জয়লাভ করবে এবং সরকার গঠন করতে পারবে। সো এটা আছে পাকিস্তান ইন্টেলিজেন্সি ফোর্স, আইএসআই। আইএসআই ইয়াহিয়া খানকে বললেন, স্যার তার পরিপ্রেক্ষিতে যে ইয়াহিয়া খান হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক ঘোষণা দিলেন। এই অনুযায়ী 7 ডিসেম্বর 1970 সালে জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মোট আসন রাখা হয় 300টি। এর মধ্যে নির্বাচিত হচ্ছে 313টি আসন, 300টি নির্বাচিত আর সংরক্ষিত মহিলা আসন 13টি, মোট 313টি। তা এইখানে মোটামুটি আহ পূর্ব পাকিস্তান পায় হচ্ছে 169টি আসন, আর পশ্চিম পাকিস্তান পায় 144টি আসন। সেখানে নির্বাচিত আসন পূর্ব পাকিস্তানে আছে 62টা, আর পশ্চিম পাকিস্তানে 138টা। আর সংরক্ষিত মহিলা আসন পূর্ব পাকিস্তানে হচ্ছে 7টা, পশ্চিম পাকিস্তানে 6টা। এটা তো দেখাই যাচ্ছে, এটা হচ্ছে কাহিনী। বাট আচ্ছা, লিগাল ফ্রেমওয়ার্কে
কিন্তু কি একটা অবস্থা দেখো, এখানে যে 48টা অনুচ্ছেদ থাকে, তার মধ্যে কয়টা অনুচ্ছেদ আমি তোমাদের বললি এখানে পাবা না, আমি বলতেছি তোমরা একটু শুনো। অনুচ্ছেদ 20, অনুচ্ছেদ 20-এ বলা হয়েছে পাকিস্তান হবে ফেডারেল স্টেট, নাম হবে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। 1956 সালে সংবিধান ও পাকিস্তানের নাম ছিল কিন্তু ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, এবং পূর্ব বাংলার নাম দেওয়া হয় ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান। তো যেহেতু শেখ মুজিবুর রহমান, দাঁড়াও, না আইএসআই আমি তোমাকে বলতেছি, দেখো এই চাপড়ে শোনো আগে। তো শেখ মুজিবুর রহমান তো একটা হচ্ছে মানে হচ্ছে উদার মানসিকতা, সে হচ্ছে ধর্মীয়ভাবে নিরপেক্ষ একটা মানুষ। সে তো এসে ওই একেবারে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান বা ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান এরকম নাম মানবে না। তারপরে সে নির্বাচনে গেছে। 24 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের 120 দিনের মধ্যে সংবিধান রচনা করতে হবে, না পারলে ফলাফল বাতিল হবে। অর্থাৎ আপনার নির্বাচিত হওয়ার 120 দিনের মধ্যে সংবিধান প্রণয়ন করতে হবে অথবা নির্বাচন বাতিল করে দেওয়া হবে। আচ্ছা আপনি একটা বলেন তো, পৃথিবীর কোন দেশ কোনোদিন 120 দিনের মধ্যে সংবিধান প্রণয়ন করতে পারছে? পারেনি। অর্থাৎ এই নির্বাচনটা আলটিমেটলি বাতিলই হবে। তাও শেখ মুজিবুর রহমান রেডি, কারণ শেখ মুজিবুর রহমান জানে যে সে তার অলরেডি সংবিধান রেডি আছে, কোনো সমস্যা নেই। এবং মোস্ট ইম্পর্টেন্টলি 25 নম্বর অনুচ্ছেদে পার্লামেন্ট যে সংবিধান রচনা করুক, প্রেসিডেন্ট অনুমোদন না করলে নির্বাচন বাতিল হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এই নির্বাচনের কোনো অস্তিত্বই থাকবে না, একটা প্রহসনের নির্বাচন হবে। তারপরে শেখ মুজিবুর রহমান এই নির্বাচনের জন্য রাজি। কেন রাজি? তাহলে শেখ মুজিবুর রহমান রাজি হলো কেন? সে খুব গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শোনেন, রেকর্ডেড ক্লাস থাকবে, বারবার শুনে এগুলো আপনি একটু নোট করে ফেলবেন। এই রেকর্ডেড ক্লাসে এই জিনিসগুলো একটু নোট করে ফেলবেন, ঠিক আছে? আপনাদের টাস্ক সেটা হচ্ছে, তাহলে এত কিছুর পরেও শেখ মুজিবুর রহমান কেন নির্বাচনে অংশগ্রহণ করলেন? শেখ মুজিবুর রহমান কি বলছে শোনেন, আমি নির্বাচনে অংশ নিচ্ছি পাকিস্তানের সংবিধান রচনা করার জন্য নয়, আমি নির্বাচনে অংশ নিচ্ছি 6 দফার প্রতি একটি গণভোটের জন্য। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব এলএফও ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেব আমি। কথাটা আরেকবার শোনেন, আমি বলতেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেছেন, খুব গুরুত্ব দিয়ে শোনেন, আমি নির্বাচনে অংশ নিচ্ছি পাকিস্তানের সংবিধান রচনা করার জন্য নয়, আমি সে নির্বাচনে অংশ নিচ্ছি 6 দফার প্রতি একটি গণভোটের জন্য। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব লিগাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ এলএফও ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। তারপরে তিনি আরো বলেন, আমার লক্ষ্য 1 দফা, সেই জন্য আমি 6 দফা নামে একটি সাক্ষ্য দিলাম। পাকিস্তান কখনোই 6 দফা মানবে না, আর আমি 6 দফা থেকে সরে আসব না, যারা ফলাফল হবে একটি স্বাধীন বাংলাদেশ। জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার? তো আমাদের এই আওয়ামী লীগের, আচ্ছা এটা একটু রিপিট ক্লাসে শুনে নেন, আমার আসলে গলা ভেঙে যাচ্ছে কথা বলতে বলতে, ঠিক আছে? আচ্ছা আমি আর একবার রিপিট করতে, এটা আপনি রেকর্ডেড ক্লাসেই পাবেন, ঠিক আছে? আচ্ছা এটা খুব একটা খসড়া নোট, এবং আমার মেমোরি থেকেই বলতেছি, আসলে এই নোট আসলে দেওয়ার মতন না, একটা ওয়ার্ডও আপনারা পড়তে পারবেন না, আমি নিজের লেখাও নিজে পড়তে পারি না, এই জন্য এই নোটের যে জিনিসটা লেখা ছিল সেটা আমি আপনাদের খুব স্পষ্টভাবে বলে দিলাম, যাতে আপনারা এটা নোট করে নিতে পারেন। এটা আসলে কিছু তেমন কিছু দেখে বলতেছি না, ঠিক আছে? তো আসেন, শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করে। আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো থাকে হচ্ছে 6 দফা, তার ভিত্তিতে সে হচ্ছে জনমত গঠন করে এবং নির্বাচন হয়। নির্বাচন হয়, নির্বাচনের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে টোটাল 169টি আসন, মানে 162টা আসনের মধ্যে নির্বাচিত আসন, আর 7টা হচ্ছে আপনার এই যে সংরক্ষিত আসন, ঠিক আছে? 7টা সংরক্ষিত আসন আর 167টা হচ্ছে আপনার নির্বাচিত আসন। এই 167 62টা নির্বাচিত আসনের মধ্যে
160টা আসন আওয়ামী লীগ জিতে দেয় আর শেখ মুজিবুর রহমান জিতে যায়, এবং সংরক্ষিত মহিলা আসন সাতটাও জিতে যায়। সো 169টা আসনের মধ্যে 167টা আসন পেয়ে যায় আওয়ামী লীগ। তার মানে কি, পুরো পাকিস্তানের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল কোনটা হয়? আওয়ামী লীগ। তার মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হবে? পাকিস্তানের নেতা কে হবে? শেখ মুজিবুর রহমান। এখন তাহলে লিগাল ফ্রেমওয়ার্ক মোতাবেক সংবিধান প্রণয়নের জন্য ক্ষমতা হস্তান্তর করতে হবে কার কাছে? শেখ মুজিবের কাছে। এরপরে কি হলো না হলো সেটা আমরা সেই সত্য নির্বাচনের গুরুত্ব আপনারা নিজেরাই পড়ে ফেলতে পারবেন। এইখানে সব ডেটা মেটা দিয়ে আছে। এই যে বাকি ইতিহাস আপনারা খুব ভালোভাবে জানেন, রিপিট করার কিছু নাই। তো এরকম ভাবে আছে শেখ মুজিবুর রহমান জিতে যায়। এরপরে কি হয় না হয় আমরা হচ্ছে 71 মুক্তিযুদ্ধের কালকের ক্লাসে খুব সুন্দরভাবে এই জিনিসটা আমরা বুঝে নেব। ঠিক আছে? তো নির্বাচনে জয়লাভ করলো, এই অনেক কাহিনী আছে। তাই এই নির্বাচনের গুরুত্ব, আমাদের সংখ্যাগরিষ্ঠতা লাভ, মুক্তিযুদ্ধের জন্য এই হওয়া তাই হয়, এইসব তো আপনার গুরুত্ব আপনার খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রেক্ষাপট তো ভালোভাবে বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন না নির্বাচনের বিষয়টা। আর বাকিগুলো তো এখানে মোটামুটি আপনার সব দিয়াই আছে। আচ্ছা, এইখানে আমি মার্ক করে দিয়েছি পিডিএফ দেখেন। মোহভঙ্গের জায়গাটা আমি ওইখানে একটু আসি, কই গেল, অনেক বড় জায়গা দিয়ে আমি মার্ক করছি। এই যে পড়ে নাও ডক্টর দিগন্ত, দেখো প্রথম পর্ব 1947 থেকে 58, এই সময় বাংলা পাকিস্তানের ঐক্য ধরে রাখার প্রয়াস করে। হ্যাঁ দিয়ে দিব না ভাই, স্লাইড দিয়ে দিব। দ্বিতীয় পর্ব হচ্ছে 1958 থেকে 69, মোহভঙ্গ পর্ব হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ এই সময়ে পাকিস্তানের প্রতি বাঙালি জাতির মোহ ভঙ্গ হইতে থাকে। তৃতীয় পর্ব হচ্ছে 1969 থেকে 71, এই সময় আন্দোলন বাঙালি জাতিকে ঘরের ঠিকানা খুঁজে নেওয়ার সুযোগ করে দেয়। ক্লিয়ার? ভাই এই যে যা ডিসকাস করতেছি না, এর মধ্যে আপনার সব প্রিভিয়াস কোশ্চেন আছে এইখানে। এর মধ্যে আপনার সব প্রিভিয়াস কোশ্চেন আছে। আপনি যখন গাইড বই থেকে প্রিভিয়াস কোশ্চেন পড়তে থাকবেন দেখবেন সব এইখান থেকে পাচ্ছেন। ইভেন ইফ মানে গাইডেও অনেক তথ্য নেই যা এখানে পাবেন। আচ্ছা, 70-এর নির্বাচনের সুন্দর একটা কোটেশন শুনবেন আপনারা? 70-এর নির্বাচনের সুন্দর একটা কোটেশন শুনবেন। পত্রিকার নামটা আমি ভুলে গেছি, কিন্তু কোটেশনটা হচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট and maybe the last legislative election of Pakistan, combined Pakistan. Sorry, this is the first and maybe the last legislative election of combined Pakistan. লন্ডন টাইমস, ইয়েস। এই তারে ভাই, আপনার তো বস, স্যালুট ম্যান। আমার সাথে দেখা হলে একটা কাচ্চি খেয়ে নিন। লন্ডন টাইমস। This is the first and maybe the last legislative election of East Pakistan. দিয়ে দিলেন এটা কোটেশন, শুরু করলেন এটা দিয়ে। তো এরকম ভাবে আমরা প্রশ্নগুলো উত্তর পড়বো, এবং আপনারা যখন কোশ্চেন পড়তে যাবেন তখন আপনারা দেখবেন সব আমি এর মধ্যে থেকে আলোচনা করে আপনারা এইখান থেকে সব পেয়ে যাচ্ছেন। তো আজকের আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা না, 9টা 20 নাম্বারের প্রশ্ন থাকে, আর একটা 10, আর একটাতে থাকে টিকা। এগুলো প্রতিবারই মোটামুটি একই রকমই থাকে, খুব বেশি ডিফারেন্স হয় না ভাইয়া। এরকমই পাবেন আপনার হচ্ছে, দেখবেন মোটামুটি যা পড়তেছেন এর মধ্যে থেকে আপনি আনসার করে আসতে পারবেন। আপনি একটা জিনিস দেখেন, আপনার হাতে যদি একটা সোনার বার থাকে, আপনার পড়াটা হচ্ছে আপনার হাতে একটা 24 ক্যারেটের সোনার বার, আপনার এই সোনার বারটা আপনার কাছে থাকলে আপনি বলেন তো, আপনি আপনার ইচ্ছা মতো গহনা গঠন বানাইতে পারবেন না? বা যে ডিজাইনই দিক না কেন আপনি সেটা বানাই ফেলতে পারবেন না? তো আপনার এই যে বেসিকের পড়া বা বেসিক ডিসকাশন গুলো হচ্ছে আপনার এই সোনার বার। এখন আপনার এই সোনা দিয়ে আপনার যে টাইপের উত্তর করতে বলা হোক না কেন আপনি করতে পারবেন না? আচ্ছা হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে কতটুকু লাভ হবে? প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে বাংলাদেশ অ্যাফেয়ার্সে আপনি অন্তত 70% কমন পাবেন। আমার বিশ্বাস 60 থেকে 70% হুবহু কমন পাবেন। মুক্তিযুদ্ধ থেকে, আচ্ছা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এইগুলো থেকে প্রতিবার 30 থেকে 40 মার্ক আসেই ভাইয়া। 30 মার্ক তো মিনিমাম আসেই, কোনো কোনো ক্ষেত্রে 40 মার্কও চলে আসে। তো অন্তত 20 থেকে 30 মার্ক আপনি পাবেন, এটুকু শিওর। 30 মার্ক আপনি পাবেনই। বাট শুধু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ না, আপনি মুক্তিযুদ্ধ থেকে বাংলা অথবা ইংরেজির এসে বা কম্পোজিশন কিছু একটা কমন আপনি পাবেনই, কোনো মাপ নেই এর, কিছু একটা পাবেন।
এই পিডিএফ আপনার রপ্ত করা লাগবে না। আপনি এই পিডিএফ থেকে আইডিয়া নেন। আপনার টোটাল মুক্তিযুদ্ধ ধরে আপনার মোটামুটি দেখা যাচ্ছে 30 থেকে 40 মার্ক আসবে। আর পিডিএফ খবরদার কেউ মুখস্থ করতে যাবেন না, আপনি আইডিয়া গ্রো করেন, আইডিয়া গ্রো করে নিজের মতন করে রেডি করেন। এই বোকামিটা করবেন না যে মুখস্থ করবেন, মুখস্থ করে আমি খাতায় লিখে দিয়ে আসবো, গট বাঁধা নাম্বার পাবেন, রিটেন পাস করবেন কিন্তু ক্যাডার হওয়া কঠিন হয়ে যাবে। তো আপনাকে আপনার মতো ইউনিক হইতে হবে, ঠিক আছে? আমি নিজেও তো রপ্ত করি না, দেখলেন না আমি দেখে দেখে পড়াচ্ছি, আমি কি লাইন বাই লাইন মুখস্থ করছি? আমি শুধু ঘটনাগুলো নিজের মধ্যে নিয়েছি এবং নিজের মতন সাজাই লিখেছি। কিছু ডেটা আমি এখান থেকে মুখস্থ করছি, কিছু ডেটা আমি নিয়েছি, নিজে থেকে আরো কিছু অ্যাড করেছি, নিজের মতন করে কিছু বানাই নিছি, এরকম ভাবে আমি রেডি করছি। জান্নাতুল আপু, তুমি কি উত্তরটা পেয়েছো? মানে আর ইউ স্যাটিসফাইড উইথ মাই আনসার? ওকে, আর কারোর কোনো কোশ্চেন? নাহলে গুড নাইট দিয়ে দিলাম কিন্তু। আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকবেন।